শুভ দুপুর। তারপর সোনাময়নারা, আপনারা কেমন আছেন সবাই? আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু যদি কষ্ট করে বলতেন আমার মনে হয় সেটা ভালো হতো। কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন তো, বা সাউন্ডের বা আমাদের ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? একটু কমেন্ট করে জানেন কে কোথা থেকে ক্লাস করতেছেন, ক্লাসে ঠিকমতো হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কথা বলা যাচ্ছে কিনা, বা আমার কথাগুলো আপনি শুনতে পারতেছেন কিনা স্পষ্ট বলুন। আচ্ছা, এখনও যারা যারা আসেন নাই, তো মোটামুটি ক্লান্ত দুপুরে আপনারা খাওয়া দাওয়া হয়তো বা অনেকে করে ফেলছেন, করে হচ্ছে এখন আজকের ক্লাসে হচ্ছে জয়েন করছেন আপনারা। এখন কথা শুনতে পাচ্ছেন তো? কথা যদি শুনতে না পারেন মানে বলতে হবে তো, তারপর তো হচ্ছে আমাদের আলোচনা যেটা থাকবে সেটা হচ্ছে শুরু করতে হবে। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা আশা করতে পারি সবাই শুনতে পাচ্ছেন। যেহেতু কেউ কোনো কিছু বলতেছেন না, ধরে নিতে হবে নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে কথা স্পষ্ট শোনা যাচ্ছে। যাকগে, তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বেশি কিছু না, খুবই সহজ একটা টপিক আর কোনো কিছু না, নাম হচ্ছে জৈব রসায়ন। মোটামুটি আপনাদের মানে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য মোটামুটি জীবনের একটা দুর্বিষহ একটা টপিক, যে টপিকে হচ্ছে আপনাদেরকে ক্লাস করতে বললে বা আপনাদেরকে পরীক্ষায় এক্সামের কথা বললে আপনারা মোটামুটি কাইন্ড অফ কান্নাকাটি শুরু করেন যে আপনি কোনোভাবেই এটা অ্যান্সার করবেন না। এই সব কিছুর সূত্রপাত আসলে কবে থেকে শুরু হয়েছে জানেন? নবম দশম শ্রেণী থেকে। এখন শুরুতে যদি একটা হিস্টোরি টান দিই, এখন হিস্টোরি পুরোটুকু টান দিতে গেলে দেখা যাবে কি শুরুতে আমি 1 ঘন্টা কেবলমাত্র হচ্ছে অর্গানিকের হিস্টোরি দিয়ে আমি শেষ করে ফেলতে পারবো, কিন্তু অত সময় তো আমাদের হাতে হচ্ছে না। তো আপনি যখন হচ্ছে একটা ফুল সিলেবাসের বা হচ্ছে ছোটোখাটো করে যখন হচ্ছে আপনি 9, 10-এ পড়াশোনা করছিলেন, আপনি খুব ভালোভাবেই হচ্ছে ওই চ্যাপ্টারটা ইগনোর করে তারপরে চলে আসছেন। ওইটা ছিল আমাদের একটা বেসিক স্টার্ট আপ। ওই স্টার্ট আপটা যে কোনো মতো ধরতে পারছে, এইচএসসিতে এসে দেখা গেছে কি তুলনামূলকভাবে কম্পারেটিভলি একটু ইজিলি সে হচ্ছে আমাদের এই অর্গানিকের চ্যাপ্টারটুকু একটু রিড করতে পারছে, ক্যাচ করতে পারছে, বা সামহাও পরীক্ষায় কিছু লিখে দিয়ে আসতে পারছে। এক একটা টপিক হচ্ছে বৈচিত্র্যময় টপিক। আপনি একটা টপিক ফুললি পড়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে কি ওই টপিক পুরোটা পারতেছেন, কিন্তু ওইটার সামঞ্জস্যপূর্ণতায় অন্য আরেকটা টপিক যখন আপনার সামনে হাজির করতেছে আপনি পারতেছেন না, কোনো মতেই না। তো অল ওভারঅল আমরা যখন এই টপিকের স্টার্ট আপের জিনিসটুকুতে আসি, আমাদের কাছে মনে হয় যে আসলে এটা আমাদের পক্ষে অ্যান্সার করা পসিবল না। তো অ্যান্সার করা যে পসিবল হবে না, তার জন্য আপনার তো মোটামুটি একটা সমস্যা এখানে তৈরি হবে, এবং আপনার দ্বারা সেটা মনে করেন কোনোভাবে অ্যান্সার আপনি আদৌ করতে পারেন কি না সেটা নিয়ে আপনাদের মনে একটা ক্ষীণ সন্দেহ, চিন্তা, ভয় এরকম একটা থাকে। তো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা হচ্ছে শুরুতে ওপেন করলাম। আলোচনার বিষয়বস্তু যদি জৈব রসায়ন ধরেন, এই টপিকটুকুরই যদি এখানে আমি আপনাদেরকে লিখে দিই যে আপনি এখান থেকে অ্যাকচুয়ালি কী কী অ্যান্সার করতে পারবেন বা আপনাদের কী কী অ্যান্সার করতে হবে। টোটাল জৈব রসায়নটা আপনি কোন পার্টে আলোচনা করতেছেন? আপনি কেমিস্ট্রি সেকেন্ড পার্টে, তাই তো? তো আমরা লিখলাম শুরুতে হচ্ছে আপনাদের সিকিউ কোশ্চেনের হিসাবে আমি যদি টপিক এখানে রেডি করি, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের হচ্ছে যখন আপনি চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করবেন। এখন প্রশ্ন করবেন যে আপনার আলোচনা করার কথা জৈব রসায়ন, আপনি চ্যাপ্টার 1-এ কেন যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস শুধু সহজে বোঝানোর জন্য। তারপর আপনার সামনে হাজির হচ্ছে চ্যাপ্টার 2, তাই তো? চ্যাপ্টার 2 শেষ করে তারপর হচ্ছে আপনি চ্যাপ্টার 3-তে আসতেছেন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, যেহেতু চ্যাপ্টার 5 আপনাদের সিলেবাসে নেই। যদিও আপনারাই বলতে গেলে লাস্ট ব্যাচ, এরপরই হচ্ছে ফুল সিলেবাসে তারা এক্সাম দেওয়া স্টার্ট করবে। তো চ্যাপ্টার 1 থেকে আপনার প্রাপ্ত সিকিউ কোশ্চেন হচ্ছে 2টো, এবং সেম চ্যাপ্টার 3 থেকে হচ্ছে 2টো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আপনারা যখন এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারছেন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আপনি সেখানে পাইছেন চ্যাপ্টার 4 থেকে কয়টা? একটা। টোটাল 8টা সিকিউ কোশ্চেন থেকে আপনার কিন্তু 5টা এখানে চলে গেল, তাহলে আপনার থাকলো আর কয়টা? 5টা যদি চলে যায় তাহলে টোটাল আপনার এই জায়গাতে অবশিষ্ট থাকতে স্যার কয়টা? 3টা।
তো এই ক্ষেত্রে আমরা যখন এগুলোকে সাধারণভাবে হচ্ছে একটু আলোচনা করতে যাই, এই জায়গাতে হচ্ছে ভুলবশত হচ্ছে লেখা হয়ে গিয়েছিল 3, কিন্তু এখানে হচ্ছে আর কি 2, ঠিক আছে? তো এখন দেখেন, এই যে আপনি এখানে 3টা অ্যান্সার করার জন্য রেডি হচ্ছেন, কোনো না কোনোভাবে আপনার কোশ্চেন হচ্ছে আমি আদৌ এই 3টা পারি কিনা, বা এইখান থেকে যে দুটো, বা এখান থেকে দুটো, এবং এখান থেকে একটি, তথাগতভাবে আমাদেরকে মোটামুটি 85 থেকে 90% স্টুডেন্টরা একটা বিপজ্জনক সিদ্ধান্ত নেন যে আপনারা অ্যান্সার করবেন হচ্ছেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, এই এতটুকু অংশ। আপনাদের জীবনের ইতিহাসে অধ্যায় 2-এর তখন কোনো অস্তিত্ব থাকে না, এবং আপনাদেরকে যারা হচ্ছে মানে যাদের কাছে আপনারা রসায়ন পড়েন, এবং তখন হচ্ছে এই অধিকাংশ মানে দেখা গেছে শিক্ষকরাও বাচ্চাদেরকে সাজেস্ট করে কি, ঠিক আছে জৈব রসায়ন যেহেতু পারতেছো না, তোমরা হচ্ছে জৈব রসায়নটা বাদেই সিকিউ কোশ্চেন অ্যান্সার করো। এই কথাটা আপনি যখন আপনার শিক্ষকের কাছ থেকে শুনবেন, আপনাকে কিন্তু তখন আর ঠেলে গুতায়ও আমি অধ্যায় 2টুকু পড়াইতে পারতেছি না, এবং এটার ফলশ্রুতিতে হয়ে যায় কি জানেন, আপনারা কোনো মতে হচ্ছে বোর্ড এক্সামটা পার করে আসেন, টেনে টুনে পাশের জনের খাতা থেকে দেখে হচ্ছে আপনি অধ্যায় 2-এর কোনো না কোনো একটা সিকিউ হয়তো বা অ্যান্সার করে ফেলতে পারেন, কিন্তু ফার্দার যখন হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বা আদার্স যত জায়গাতে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রতিটা জায়গাতে আপনি তখন ভিকটিম হন। এখন ওই ভিকটিমটুকু যে আপনি হয়ে যাচ্ছেন, এটার জন্য দায়ভার যেমন আপনার, তেমনি আপনাকে যে পরামর্শ দিল যে আপনি জৈব রসায়ন বাদে অ্যান্সার করেন, ওনারও কিন্তু সমভাবে উনি এই জায়গাতে দায়ী। এখন আপনার হাতে যে কয়টা দিন সময় আছে, এই কয়টা দিন সময়ের মধ্যে যে আপনি পড়ে একদম হুজুর হয়ে যাবেন অর্গানিকের মধ্যে, ব্যাপারটুকু কিন্তু এরকম না। আপনার চিন্তা করতে হবে কি, যে আমি কোনো মতে যেন আমার কনসেপ্টটুকু ক্লিয়ার করে বা কিছু একটা পড়ে আমি পার হইতে পারি, যেন পরবর্তীতে আমার জিনিসটুকু কাজে লাগে। এখন পুরো অধ্যায়ের হিসাব যখন আপনি আলোচনা করতে যাবেন, বা আপনারা যখন এই অংশটুকুতে হচ্ছে কোনো না কোনো কিছু পড়তে যাবেন, তখন আপনি হিসাব করে আসলে কুলাইতে পারবেন না যে আপনার আসলে কী কী পড়তে হবে এবং কী কী বাদ দিতে হবে। কথার কথা, আপনি যদি পরিপূর্ণভাবে কোনো মতে যে না আপনার মিনিমাম কিংবা অ্যাভারেজ লেভেলের কিছু টপিক আপনার পড়ার ইন্টেনশন থাকবে, তাহলে আপনি সর্বপ্রথম যেই টপিকটুকু এখান থেকে ফাইন্ড আউট করবেন তার নাম হচ্ছে কি সমানতা। এই টপিক পুরোটা আপনার জন্য পড়া হলে মোটামুটি জৈব যৌগের স্টার্ট আপের যেই খুঁটিনাটি বিষয়গুলো আছে কোনো না কোনোভাবে আপনি সেগুলো বুঝতে পারবেন। এবং তারপর আমাদের একটা জাতীয় সাজেশন আছে যে আপনি যদি অ্যালকেন মোটামুটি পড়ে থাকেন পরিপূর্ণভাবে, তাহলে আপনার দ্বারা অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটো জিনিসও কি একসাথে রেডি হয়ে যায় যদি আপনি একটুখানি কষ্ট করে এই জিনিসগুলো পড়ে থাকেন। মানে অ্যালকেনটা আপনি কোনো মতে আপনার মাথায় সেট করতে হবে, ওইটার সাহায্য নিয়ে অটোমেটিক আপনি অ্যালকিন এবং অ্যালকাইনে তখন সুইচ করতে পারবেন। তাহলে কথাটার হিসাবটা কী, তখন আপনাকে শুরু করতে হচ্ছে কী দ্বারা, অ্যালকেন দ্বারা। এবং পরবর্তীতে আপনার কাছে একটা ট্রেডিশনাল সাজেশন হিসেবে তখন আমি হাজির করব কি, যে ভাইয়া আপনারা কষ্ট করে একটা কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে হাত দিতে হবে অ্যালকোহলে। মানে এটা কিন্তু পড়ার জন্য অ্যালকোহল, আপনারা যেই অ্যালকোহলে হাত দেওয়ার কথা বলতেছেন ওই অ্যালকোহল না, আবার এগুলো ভাইবেন না। এবং অ্যালকোহলটুকু পড়ার পর আপনি সেখান থেকে হচ্ছে তার সাহচর্যে আপনি বলতে পারবেন অ্যালডিহাইড এবং কিটোন সম্পর্কিত আলোচনাতে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এতটুকু পরামর্শ দিতে পারি, যদি এতখানি অংশ আপনি মোটামুটিভাবে ক্লোজ করে দিয়ে আসতে পারেন বা বুঝে উঠতে পারেন, আপনি মোটামুটি লেভেলের কিছু কিছু প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এগুলো পড়লেই কি আমাদের হবে? আমি উত্তর দেব না। অ্যাটলিস্ট আপনি জিনিসগুলো ফেস করে আসতে পারবেন বা চিনতে পারবেন। কেন? আপনি না হয় এগুলো আলোচনা করলেন, এখন এগুলো আলোচনা করার পর এগুলো তো গেল আপনার সিকিউ কোশ্চেনের জন্য, তাই না? তাহলে আপনার এমসিকিউতে আপনি সেখানে কি করবেন বলেন? তাহলে এমসিকিউর জন্য আপনার অ্যান্সার সেখানে কিভাবে দিতে পারবেন? আপনার এমসিকিউতে কি অ্যান্সার করা লাগবে না? এখন বলবেন আমি পাশের জন্য থেকে দেখে লিখবো, এটা কি সম্ভব? আপনি কত কিছু দেখে লিখবেন, কত কিছু আপনি দেখে দেখে বারবার বলবেন যে 22 কত, এই শূন্য 24 কত, এরকম করে আপনি ডাকবেন। এখন এটা কি সম্ভব কোনোভাবে? এখন আপনি না হয় মানে উৎকৃষ্ট মানের একজন চোর বা ডাকাত, যিনি এক্সাম হলে হচ্ছে চুরি ডাকাতি করতে পারে, কিন্তু আপনার যে সমস্ত ব্যাককল বন্ধুবান্ধব আছে যে চুরিও করতে পারে না, ডাকাতিও করতে পারে না, বরঞ্চ সে এতটাই হতভাগা কিংবা হতভাগী যে এক্সামের হলের ফার্স্ট বেঞ্চেই তার সিটটা পড়ছে, সে তখন কাকে গুতাবে? স্যারকে, যে স্যার কাইন্ডলিটা একটু বলে দিন, একদম গালের মধ্যে একটা দিবে স্যার আগে। তাহলে ওগুলোর সমাধান কি? সমাধান হচ্ছে আপনি যতখানি সম্ভব এখান থেকে দেখে যাবেন। আপনি যখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কিত আলোচনাটুকু করতে যাবেন, ওখানকার স্পেসিফিক কিছু টপিক আছে বা স্পেসিফিক কিছু রিয়াকশন আছে, যে রিয়াকশনগুলো থেকেই হচ্ছে তুলনামূলকভাবে প্রশ্নগুলোকে আমরা রেডি করি কিংবা সাজাই। 1, 2 নাম্বার,
আপনি যখন হচ্ছে বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ বিক্রিয়াতে যাবেন, এবং আপনাদেরকে এই কথা আগেও বলা, এখনও বলতেছি, ভবিষ্যতেও বলবো, একটা সৃজনশীল প্রশ্ন কখনো সিঙ্গেল হ্যান্ডেড মাত্র একটা রিয়াকশন দ্বারা আপনি ক্লোজ করে দিয়ে আসতে পারবেন না। অলওয়েজ সেখানে কি লাগবে, আপনার 2-3টা রিয়াকশনের কম্বিনেশন বা তার ক্যারেক্টার, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এট এ টাইম আপনি সেখানে আরও কিছু ব্যাখ্যা পাবেন। যাক, এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে আসি। এখন ক্লাসের বিষয়বস্তুতে যখন একজন হচ্ছে কিছু কমেন্ট এতক্ষণ পরে হচ্ছে দেখা গেছে, এতক্ষণ যাবৎ ক্লাস চলতেছে, কয়েকজন শিক্ষার্থী খুব সম্ভবত এখানে মন্তব্য দিয়েছেন কিছু। যাক, আরও একজন দিয়ে গেছেন, একজন বলছেন স্যার হাইড্রোজেন আর কার্বন দুইটাই পুংটা। ওকে স্যার, হাইড্রোজেন এবং কার্বন দুটোই পুংটা না, বরঞ্চ আপনি বলতে পারেন যে হাইড্রোজেনের তুলনায় কার্বন যথেষ্ট পুংটা। কেন? বাচ্চা কাচ্চাদেরকে যখন হচ্ছে আমি অর্গানিকের স্টার্ট আপের বা অর্গানিকের রিয়াকশনটুকু পড়ানো শুরু করি, শুরুতে যখন তাদেরকে নামকরণ কিংবা জৈব যৌগের সম্পর্কিত আলোচনাতে আসি, তাদেরকে একটা কথা বলি যে আপনি কষ্ট করে আগে মুখস্থ করবেন আপনার কার্বনের দরকার 4টাকে আর হাইড্রোজেন দরকার কয়টা? 1টাকে। মানে কার্বনের সবসময় কয়জনকে দরকার? 4জন দরকার, একদম সুন্নত পালন করে। আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে ফরজ কাজের মধ্যে, তার একজন আছে, একজন এসে খুশি এবং একজন এসে সন্তুষ্ট। কিন্তু কার্বন কিন্তু সন্তুষ্ট না, ওর একদম সুন্নত পালন করে একজনও না, 2জনও না, 3জনও না, তার কয়জন দরকার? 4জনকে দরকার। তো এই কার্বন এবং হাইড্রোজেনের ভিত্তিতে আপনি যে টোটাল হাইড্রোকার্বনের সমন্বয়ে অল ওভারঅল জৈব যৌগগুলো এখানে আবিষ্কার করছেন কিংবা আপনি এখানে ব্যাখ্যা দিচ্ছেন, বাচ্চা কাচ্চাদেরকে তখন আমরা এভাবে শিখাই যে জৈব যৌগতে কারা কারা থাকে। তখন আমরা তাদেরকে বলি কি, ঠিক আছে আপনি একটা লাইন মুখস্থ করেন, লাইনটুকু হচ্ছে এরকম, নাইস চপস। এটা হচ্ছে গিয়ে একটা ট্রেডিশনাল স্টার্ট আপ আমরা বলি। এখন এই কথাটার মানে কি, যখন আপনি আলাদা করে বলতেছেন এন, এটার মানে হচ্ছে আপনার নাইট্রোজেন। যখন আপনি সি বলতেছেন তার মানে কার্বন, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, ও মানে হচ্ছে অক্সিজেন, পি মানে হচ্ছে ফসফরাস এবং এস মানে কি আমাদের সালফার। আপনি খেয়াল করে দেখেন মোটামুটি কিন্তু এগুলোর উপর ভিত্তি করে সুষম চাক্রিক, বিষম চাক্রিক, এলিফেটিক, অ্যারোমেটিক সবগুলা আমাদের এখানে কি কম্পাউন্ডগুলো যুক্ত, এবং তার পাশাপাশি আছে কি আপনার এক্স। এই এক্স কার এক্স? পেরিয়ডিক টেবিলের এক্স। এটা কিন্তু আপনারা যেই এক্স ভাবতেছেন সেই এক্স না, এটা পেরিয়ডিক টেবিলের এক্স। এবং পেরিয়ডিক টেবিলের এক্স কয়জন? পেরিয়ডিক টেবিলের এক্স হচ্ছে আমাদের 6জন। কোন কোন 6জন? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেডিন এবং কি টেনেসি। এবং অ্যাস্টেডিন এবং টেনেসিকে আপনি শুরুতে বাদ দিয়ে দিচ্ছেন কেন? কারণ তারা খুব টক্সিক। আপনার বন্ধুবান্ধবরা যখন বলতো যে কিরে তুই তার সাথে চলিস না কেন, ঘুরিস না কেন, তখন আপনার কথা থাকতো এরকম কি যে স্যার মানে সে হচ্ছে গিয়ে খুব টক্সিক, খুব পেইন দেয়। তো আপনার এই অর্গানিকের মধ্যে হচ্ছে এই অ্যাস্টেডিন এবং টেনেসি হচ্ছে খুব পেইন দেওয়ার জন্য ওস্তাদ, এই কারণে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার হিসাব করে দেখুন আপনার এখানে টিকলো আর কে কে? একটা হচ্ছে আপনার ফ্লোরিন, তারপরে কে ক্লোরিন, তারপরে কে ব্রোমিন এবং তারপরে কে আয়োডিন। এবং কষ্ট করে যারা যারা ক্লাস করতেছেন অনুগ্রহপূর্বক একটু কষ্ট করে আপনারা ক্লাসটা শেয়ার দিন। তাতে অন্তত হবে কি, ক্লাসটুকু শেয়ার দিলে সেটা আপনাদের জন্য সুবিধাজনক। পরবর্তীতে ক্লাসটুকু হচ্ছে সরাসরি আপনি ফাইন্ড আউটও করতে পারবেন, দেখতেও পারবেন, আপনার বুঝতেও সুবিধা হবে। তো আই থিঙ্ক আপনার এই জিনিসটুকু ভালো হবে। যারা যারা ক্লাসে এখন উপস্থিত আছেন অনুগ্রহপূর্বক ক্লাসটি শেয়ার দিতে ভুলবেন না। এবং কে কোথা থেকে ক্লাস করতেছেন, কেমন ক্লাস হচ্ছে, আপনাদের কি জিজ্ঞাসা আছে, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা প্রশ্ন করুন। তাতে আমার মনে হয় আপনাদের জন্য কনফিউশন যদি কোনো কিছু থেকে থাকে, অনেকে আছেন যে যারা আপনারা 24 ব্যাচে পরীক্ষা দিয়ে দিয়েছেন, নতুন করে হচ্ছে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন, তাদের জন্য হচ্ছে যত আপনি শিখবেন সেটা আপনার জন্য লস কোনো কিছু না, বরঞ্চ আপনার জন্য সেটা লাভই হবে। আচ্ছা স্যার, অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করলে এইচএসসি থেকে প্লাস পাওয়া পসিবল না? আপনাদের তথাগত ওই স্যারদের মতো করে আমি বললাম যে না, আসলে পসিবল না। ইনকেস এই যে আপনাদের আগের লেকচারে যে আমি একটা টপিক এখানে দেখাইলাম, আপনি মনে করেন এখান থেকে 2টো সৃজনশীল, এখান থেকে 2টো চ্যাপ্টার 4 থেকে একটা, কোনো না কোনো কারণে বাই এনি চান্স যদি আপনার একটা মিস হয়ে যায় সিকিউ, তাহলে আপনি তখন সেখান থেকে কীভাবে ব্যাখ্যা দিবেন? আর আপনি কি বলতে পারবেন যে আপনি সলিড মার্কস সেখান থেকে পাবেন? যাকে আমরা যেই কথায় ছিলাম, তো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আপনারা হচ্ছেন ফ্লোরিনকে কেটে দিয়েছেন, মানে আলোচনা থেকে বাদ দিয়েছেন। আয়োডিনকে আপনি আলোচনা থেকে বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? ফ্লোরিন খুবই ছোট, মানে এতটাই ছোট যে এর দ্বারা আপনার হচ্ছে না, মানে বিক্রিয়া হচ্ছে না। আর আয়োডিন হচ্ছে সাইজে খুবই বড়, এত বেশি বড় যে ওরে দিয়েও আপনার হবে না। আপনার দরকার একদম মিডিয়াম সাইজের মৌল। আপনারা যে থিঙ্কিংয়ে যাচ্ছেন, থিঙ্কিংটা চেঞ্জ করেন, মানে পজিটিভ থিঙ্কিংয়ে আসেন। ফলাফলস্বরূপ আপনার হাতে অপশন থাকতেছে কি, ক্লোরিন আর কি ব্রোমিন। এই যে আপনার যে কথাটুকু এখানে আমি বলে দিলাম, পুরোটা কথা হচ্ছে এমনভাবে সাজানো
হোল অর্গানিকের মধ্যেই এই হ্যালোজেনগুলো নিয়ে আপনি এই ক্যারেক্টারেই আলোচনা করবেন। খুব রেয়ার কেস আপনি আয়োডিন নিয়ে হচ্ছে একটা দুইটা বিক্রিয়া পাবেন, ফ্লোরিন নিয়ে আপনি কোনো বিক্রিয়াই পাচ্ছেন না। ক্লোরিন এবং ব্রোমিন দ্বারাই হচ্ছে আপনার বাদবাকি যা কাজ করতে হবে। এবং দেখুন আগের লেকচারে আমি ঠিক এখানে যে সমানতা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবং অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন এতটুকু কথা বলা, এই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিসে সাজেস্ট করব যে তার পাশাপাশি আপনি যদি কষ্ট করে বেনজিন এবং টলুইনের অংশটুকুর মোটামুটি একটু কনসেপ্ট আপনি এখানে দেখে রাখেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ সুবিধাজনক হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। মামুন তালুকদার, এই আপনারা ভালো হবেন না, কি সব কথাবার্তা বলতেছেন। আরেকজন শফিকুল ইসলাম বলতেছেন স্যার নকল শেখাচ্ছেন, যেটা নকল না, এটা হচ্ছে কি আপনার বাস্তবিক জীবনের ব্যাখ্যা। আসুন আমরা আমাদের একটা সিকিউ কোশ্চেন করি, একটা প্যাটার্ন আপনাদেরকে বুঝাই, ঘটনা কেমনে তারা ঘটায় সেগুলো একটু দেখি। দেখো আপনাকে আমি একটা কম্পাউন্ড এখানে দিয়ে দিছি, বিক্রিয়াটুকু দেখে যত তাড়াতাড়ি আপনি ফাইন্ড আউট করতে পারবেন সেটা আপনার জন্য তত বেশি লাভ। বিক্রিয়াটা দেখার সাথে সাথে এখন আপনি এখানে কাজ করতেছেন কি দ্বারা, সোডিয়াম বেনজয়েড দ্বারা, তার সাথে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আসছেন, যেটাকে আপনি আলাদা করে একটা বিকারক হিসেবে এখানে নাম দিয়েছেন কি, সেটা আমাদের সোডা লাইম। এই সোডা লাইমের হিসাবটুকু যখন এখানে চলে আসতেছে এরপরে আস্তে আস্তে দেখবেন কি আপনার বিক্রিয়াটুকু এখানে তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে আপনার এখানে কোশ্চেন অ্যাকচুয়ালি কি দেওয়া হয়েছে এবং আপনার এখান থেকে কতটুকুতে যেতে হবে, দেখুন মেইন আমাদের কম্পাউন্ড হচ্ছে কি এই যে এটা, এই এতটুকু অংশ, ঠিক আছে। এই যে এতটুকু অংশ আপনি বলতেছেন, এই এতটুকু অংশের মধ্যে আপনি যখন টোটাল কাজ করতে গেছেন, এই টোটাল ক্যালকুলেশনের মধ্যে আপনি বলতেছেন কি এটা হচ্ছে আপনার সেই যৌগটা, তাই তো, এটা হচ্ছে আপনার শুরু। তারপরে আপনার হাতে একটা অপশন আছে এ তৈরি করতে হবে, তারপর আরেকটা অপশন হচ্ছে আপনার বি তৈরি করতে হবে, তারপর বি থেকে আপনার সি তৈরি করতে হবে। আপনি খেয়াল করে দেখুন, আপনাকে আমি একটা মাত্র যৌগের কথা বলি না, বলছিলাম কি টোটাল জৈব যৌগতে আপনাকে সিঙ্গেল হ্যান্ডেড একটা রিয়াকশনে স্যার কখনোই কোশ্চেন দিবে না, আর এটার সাথে কি কম্বিনেশনে কিছু থাকবে। সোডিয়াম বেনজয়েড যখন সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করতেছে তখন আপনার মাথায় তখন সেট করতে হবে কি আপনি ডিকার্বক্সিলেশন প্রসিডিউরে চলে গেছেন। তো ডিকার্বক্সিলেশন কথাটা যখন বলা হয়েছে তার মানে কি কার্বন সংখ্যা এখানে কমে যাবে। তাহলে এখানে টোটাল কার্বন আমাদের কয়টা আছে, বেনজিনের জন্য 6টা, এখানে আছে একটা, মোট কয়টা 7টা। তাহলে টোটাল যে কম্পাউন্ড তৈরি হবে সেখানে আমাদের একটা কার্বন কম থাকবে। একটা কার্বন কম থাকার কারণে তখন আপনার বলতে হবে এখানে প্রাপ্ত যে কম্পাউন্ডটুকু আপনি আলাদা করে যদি লিখেন বা আপনার কাছে যদি মনে হয় যে আপনি বিক্রিয়াটুকু আলাদা করে এখানে সাজাবেন, তাহলে আপনি লিখতে পারবেন COONA লিখলাম। বেনজিনটা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, আপনাদেরও অবশ্য এখন বেনজিন আঁকা নিয়ে অনেক ঝামেলা হবে। তার পাশাপাশি আপনি এখানে লিখতেছেন সোডিয়াম হাইড্রোক্সাইড, তার উপরে বিক্রিয়া শেষে আপনি এখানে লিখতেছেন কি ক্যালসিয়াম অক্সাইড। বিক্রিয়া শেষে কোনো প্রকার কোনো চিন্তাভাবনা ছাড়াই তার থেকে এক কার্বন কম বিশিষ্ট একটা যৌগ, সেটা কি হয়ে গেল, বেনজিন। পরবর্তীতে এতটুকু চিন্তা করে আপনি এবার থামেন, থেমে আবার আপনি উপরের এই বিক্রিয়ার অংশটুকুতে চলে আসেন। এই এতটুকু অংশ এটা আপনি কি পেয়ে গেছেন, বেনজিন, তাই তো। এখন বেনজিন যে আপনি পাইছেন, বেনজিনের এই এতটুকু অংশতে আপনাকে কি ব্যাখ্যা দেওয়া আছে, এই যে এতটুকু অংশ, এই যে পুরোটা জিনিস যে আমি আপনাকে বললাম, এই যে এটা, এই যে এটাকে, এটা কি লেখা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তার পাশে কি দেওয়া আছে, মিথাইল ক্লোরাইড। তার মানে এখানে কি তৈরি হচ্ছে বা কোন প্রসিডিউর এখানে চলে গেল, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে। বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে আপনি সেখান থেকে কি পাবেন, টলুইন পাবেন। এটা আপনার জন্য মুখস্থ। বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া শেষে তাহলে আপনি যদি এখানে CH3 লিখে দেন, Cl, এবং এখানে হচ্ছে আপনার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর্দ্র কিন্তু আবার ব্যবহার করবেন না, স্পেসটা একটু কম, আমি কারণে শুধুমাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতেছি। এখান থেকে আপনি পাচ্ছেন কি, টলুইন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আপনাকে বলা হয়েছে এরপরে টলুইনের জারণ ঘটাতে। এবং আমরা বাচ্চা কাচ্চাদের এভাবে মুখস্থ করাই, টলুইনের 2 প্রকারের জারণ হবে। টলুইনের 2 প্রকারের জারণের মধ্যে কোনটা, একটা হচ্ছে আপনার টলুইনের মৃদু জারণ, একটা হবে টলুইনের তীব্র জারণ। টলুইনের মৃদু জারণ শেষে আপনি সেখান থেকে কি পাবেন, আবারও বলতেছি, টলুইনের মৃদু জারণ শেষে সেখান থেকে কি পাবেন, আপনি অবশ্যই বেনজালডিহাইড পাবেন, এবং তীব্র জারণ শেষে কি পাবেন, সেটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড পাবেন। সি হচ্ছে আমাদের সেই যৌগটা এবং তার নাম হচ্ছে কি আমাদের বেনজয়িক অ্যাসিড। ব্যাস, এই যে আপনি পুরো কোশ্চেনটুকু এখানে রেডি করলেন। এবার আপনাকে দেখুন কি প্রশ্ন বলছে,
বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়ার সমীকরণ সহ লিখো। আপনি দেখেন, আপনি এখানে বিক্রিয়া পুরোটা লিখছেন, কত কষ্ট করে বিক্রিয়াটুকু লিখছেন, অথচ আপনার বিক্রিয়াই এখানে শেষ হয় নাই। আপনাকে বলা হয়েছে বি যে যৌগটা, বি যৌগটা কে আছে বলুন তো? বি যৌগটা হচ্ছে কি আমাদের টলুইন। তাহলে এই টলুইন যে যৌগটা আছে, এই টলুইনের সাথে যদি ক্লোরিনের আপনি বিক্রিয়া দেন, সেই বিক্রিয়া শেষে সে আপনাকে কি কি প্রস্তুত করে দিবে সেটা আপনাকে উত্তর দিতে হবে। মজার বিষয় হচ্ছে সে কিন্তু আপনাকে বলে দেয় নাই এখানে কোন টাইপের বিক্রিয়া হবে, মানে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন মানে নাকি মেইন চেইনে প্রতিস্থাপন, কিন্তু একটা হিন্টস সে আপনাকে দিছে। সেই হিন্টসটা কি? হিন্টসটা হচ্ছে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে বিক্রিয়া। ফুটন্ত অবস্থা তার মানে কি টেম্পারেচারটা এখানে যথেষ্ট পরিমাণ কি বেশি থাকবে। আসেন, আচ্ছা কি বলছেন? আচ্ছা, ক্লাসে একটু বললেন, মানে কেউ কোনো কিছু বুঝতে না পারলে একটু কষ্ট করে বললেন, না বললে তো আর মনে করেন আমি বুঝে উঠতে পারবো না যে আপনারা আসলে বুঝতেছেন না কি কোনটা, আমি তো আমার পক্ষে বোঝা সম্ভব হবে না। যখন বুঝতে পারবেন না সরাসরি বললেন, আর ক্লাস হচ্ছে শেয়ার দিতে আপনারা ভুলেন না, ঠিক আছে? এবার আসুন, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কি টলুইনের হিসাব, রাইট? তো টলুইনে যখন আমরা যাচ্ছি, এই যে আমি আপনাকে বললাম আপনি এখন টলুইন সহকারে বিক্রিয়া করা শুরু করছেন। কোন টলুইন? ফুটন্ত অবস্থায় আপনি তাকে হচ্ছে বিক্রিয়া ঘটাবেন। তাহলে প্রথমে আপনি সেখানে লিখলেন কি ক্লোরিন, ফুটন্ত অবস্থা, এবং আমাদের মুখস্থ মান হচ্ছে সেটা কত 111 ডিগ্রি সেলসিয়াস। এই যে 111 ডিগ্রি সেলসিয়াস আপনি লিখলেন, তখন সে আপনাকে কি প্রস্তুত করে দিবে? একটা হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করবে, তার সাথে একটা ক্লোরিন আপনার আলাদা করে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়া শেষে সে টোটাল যৌগটুকু এখানে তৈরি করে দিল। পরবর্তীতে আপনি এখানে আবার 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়ে আসবেন এবং আবার আপনি সেখানে ক্লোরিন দিবেন। তখন সে তৈরি করে দিচ্ছে আপনাকে CHCl2, এবং তার পরবর্তীতে আপনি এখানে বলতেছেন যে আপনার আলাদা নতুন একটা যৌগ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আপনি বলতেছেন CCl3, অ্যান্ড দ্য ফিনিশিং টাচ আপনার মোটামুটি এতটুকুতেই কি শেষ। এবার আসেন যৌগের নাম। প্রথম আপনি যে যৌগটা পাইছেন সেই যৌগের নাম হচ্ছে আপনার বেনজাইল ক্লোরাইড। পরবর্তীতে আপনি যে যৌগটা পাবেন সেটার নাম হচ্ছে আপনার বেনজাল ক্লোরাইড। and the last one benzo ট্রাইক্লোরাইড। পাইছেন? এই যে এতখানি কষ্ট করে বিক্রিয়াগুলো শেষ করলেন, এই বিক্রিয়া শেষে আপনার কি পাওনা হয়েছে জানেন? আপনি একটা সিকিউ কোশ্চেন কেবল অ্যান্সার করতে পারছেন। খেয়াল করুন, আপনি টোটাল ঘটনা এখানে ঘটাইছেন, ব্যাখ্যা দিয়ে সাজাইছেন। এটা দিয়ে সাজাইলাম কেন? এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের বেলায় এলিফেটিক স্ট্রাকচার নিয়ে যখন আমরা কাজ করব, আমাদের কাছে না জিনিসটুকু খুব অ্যাভেলেবেল এবং খুব নর্মাল লাগবে। কিন্তু অ্যারোমেটিক স্ট্রাকচার দিয়ে করলে এটা লাভ কি? আপনি জিনিসগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাইলেন, এবং সেই জিনিসগুলো সম্পর্কিত একটা ব্যাখ্যা যখন আমি আপনাকে বলে দিব, আশা করি অন্তত পরবর্তীতে আপনার জিনিসটুকু মনে রাখতে পড়তে তেমন সব অসুবিধা হবে না। স্যার স্টুডেন্ট সব ঘুমাইছে, ঘুমানোটা স্বাভাবিক স্যার। কেন স্বাভাবিক? কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে এগুলোর ব্যাখ্যা দিতে যাব, বা আমরা যে এই সিচুয়েশনে আজকে গত 2 দিন 3 দিন যে পরিমাণ মাত্রাতিরিক্ত গরম ছিল, আজকে তো আবহাওয়াটা একটুখানি শীতল ঢাকার প্রেক্ষাপটে আমি যদি উত্তরটা দিই, তা সেই হিসাবে এখন তারা হচ্ছে একটু তাদের রুমের জানালাটা খুলে ফ্যানটা ছেড়ে যখন একটা বিছানায় শুবে দুপুরের খাওয়ার পরে, জিনিসটাকে তারা নাম দিয়েছে ভাত ঘুম। অথচ 1.5 মাস পরে তার পরীক্ষায় সে কী লিখবে তার কোনো হুঁশজ্ঞান তার নাই, তার সিলেবাস শেষ হয় নাই। এখন আমি তো আর মনে করেন অন্যান্যদের মতো এরকমভাবে বলতে পারতেছি না ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা তো বলা সম্ভব না আমাদের পক্ষে। তা আমি আপনাদের এতটুকুই বলতেছি, এই যে ঘুমাচ্ছেন আরামের ঘুম, আপনারা যারা 24 ব্যাচের অ্যাডমিশনের পরীক্ষার্থী ছিলেন, এরা তো দেখছেন বর্তমানে আপনাদের কি টাফ একটা টাইম আপনারা ফেস করতেছেন। তো 25 ব্যাচও মনে করেন ওটার জন্য রেডি হচ্ছে, চিন্তার কোনো কারণ নাই। আপাতত ঘুমাইতে দেন, ঘুমাক তারা, আপনারা ক্লাস করতে থাকেন, সমস্যা নেই। তো মোটামুটি আপনি এখানে একটা জিনিস রেডি করে ফেলছেন। আরেকটা কোশ্চেন আমরা ঘতে আসি, এ এবং সি যৌগের পারস্পরিক রূপান্তর। তাহলে আমাদের কাছে কোশ্চেন কি দাঁড় করাইছে বলেন? কোশ্চেন হচ্ছে আমাদের একটা এ যৌগ, কোশ্চেন হচ্ছে আলাদা একটা কি সি যৌগ। এবার আপনি খেয়াল করে দেখেন আপনার কাছে এ এবং সি কি ছিল। এ কি ছিল বলেন? আপনার এ ছিল হচ্ছে অ্যাকচুয়ালি বেনজিন, ঠিক আছে? আর আপনার সি যৌগটা কে ছিল?
বেনজোইক অ্যাসিড। তাহলে আপনার কোশ্চেনটা কি দাঁড়াইলো? বেনজিন এবং বেনজোইক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর আপনাকে এখানে ব্যাখ্যা করে দেখাইতে হবে। ফাইন, ঝামেলা শেষ। তাহলে আপনি যদি এখন বলেন যে স্যার আমি বেনজিন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড বানাবো, কোনো সমস্যা নেই। আপনি একটা কথা মুখস্থ করছেন, আপনি যখন বেনজিন থেকে বেনজোইক অ্যাসিডের দিকে কনভার্ট হতে যাবেন, এখন আপনি হিসাব করেন আপনার এখানে প্রসিডিউরটা কি। কার্বন সংখ্যা এখানে বৃদ্ধি পাবে। কার্বন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আপনি এখানে কোন কোন পদ্ধতি অনুসরণ করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। তাহলে আপনারা যদি বলেন যে স্যার আমরা এখানে কোন পদ্ধতি অনুসরণ করতে পারলে ভালো হবে, প্রথম কথায় আপনি বেনজিন থেকে আগে কি নিয়ে যান? টলুইনে নিয়ে যাবে। আবারও সেই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন প্রক্রিয়া, এটা আমি আপনাদের দেখাই দিতে পারি। তাতে হবে কি, আপনাদের সিকিউরিটি একটুখানি লাভবান হবেন আর কি। ধরেন আপনি এখানে লিখলেন কি বেনজিন। বেনজিন লেখার পর আপনি বেনজিনের সাথে হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া অনুসরণ করবেন। বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া শেষে আপনি এখানে লিখলেন CH3Cl, তারপর সেখান থেকে আপনি বললেন কি যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আলাদা কালার আর ইউজ করলাম না, আপনারা মোটামুটি অলরেডি এটা বুঝে গেছেন। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া শেষে আপনি এখান থেকে কি পাচ্ছেন? টলুইন। ফাইন, এতটুকু যে আপনি এখান থেকে রেডি করে দিচ্ছেন, এখন আমাকে বলেন আপনার তো টলুইন দরকার নেই, আপনার দরকার কি? বেনজোইক অ্যাসিড। বাট কোশ্চেন হচ্ছে আপনি এই বিক্রিয়াটা থেকে সাইড একটা কোশ্চেন আমি আপনাকে বের করে দেখাইতে পারি। কোশ্চেনটা কি? বিক্রিয়াটুকুর নাম লিখি আগে, নামটুকু লিখলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। প্রথমে লিখলাম ফ্রিডেল, তারপরে আমি লিখলাম আপনাকে ক্রাফট, তারপরে হচ্ছে আমাদের অ্যালকাইলেশন। বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন প্রক্রিয়ার যেই মেকানিজমটুকু আছে, সেই মেকানিজম আপনার বোর্ড এক্সামে আসার রেকর্ড আছে। তাহলে এখন আপনি বলেন, এটাও কি আপনার সাইড একটা গতে চলে গেল না? তার মেকানিজমগুলো আপনি যখন কাউন্ট করবেন, পরবর্তীতে যখন আপনাকে অরিজিনালি যেই কোশ্চেনে আমরা কাজ করতেছি, টলুইনের আপনি এবার জারণ ঘটাবেন। টলুইনের জারণ ঘটাইতে গেলে অবশ্যই আপনাকে তীব্র জারণ ঘটাইতে হবে। টলুইনের তীব্র জারণ যদি আপনি ঘটান, টলুইনের তীব্র জারণ শেষে আপনি এখানে জায়মান অক্সিজেন দিলেন, সালফিউরিক অ্যাসিড দিলেন, হিট দিলেন। বিক্রিয়া শেষে কোনো প্রকার কোনো চিন্তাভাবনা ছাড়াই আপনি সেখান থেকে কি পেয়ে গেছেন? বেনজোইক অ্যাসিড পেয়ে গেছেন। শেষ, আর কোনো কিছু আপনার দরকার নেই। কিন্তু আপনি কেবল এ থেকে সিতে নিলে কিন্তু লাভ নেই, সি থেকে আবার এতে নিয়ে আসতে হবে। তাহলে সি মানে বেনজোইক অ্যাসিড থেকে যখন আবার বেনজিনে আসবেন, তখন আবারও সে একই কথা, আপনার কার্বন সংখ্যা এখানে কমাইতে হবে। তাহলে এটাকে একটা অ্যাসিড, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। অ্যাসিড যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে, আপনি এটাকে এবার আলাদা একটা প্রসিডিউরে যদি এখানে বলেন যে সে হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া করতেছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে সে আপনাকে তখন কি করে তৈরি করে দিবে? সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট আপনাকে তৈরি করে দেওয়া মানেই সে কি রিভার্স আরেকটা রিয়াকশনে সে চলে গেছে। সেটা কোথায়? এই যে সোডিয়াম বেনজয়েট, দেখছেন? সোডিয়াম বেনজয়েট থেকে তখন আপনি নর্মাল প্রসিডিউরে আবার এই এতটুকু পর্যন্ত গেলেই আপনি কি আবার বেনজিন পেয়ে গেছেন। তাহলে দেখেন আপনি একটা মাত্র সিকিউ কোশ্চেন সলভ করতে গিয়ে কি পরিমাণের কোশ্চেন, কি পরিমাণের রিয়াকশন আপনি এখানে ফাইন্ড আউট করতে পারছেন। এবং প্রতিটা জিনিস যেমন আপনার এমসিকিউতে লাগে যে এটার সঙ্গে এটা বিক্রিয়া করে কি তৈরি করে, এমন তো আপনার স্যার প্রশ্ন করতে পারলো যে এই টোটাল বিক্রিয়াটা আপনি এখানে শেষ করে দেখাইছেন। এই যে টোটাল বিক্রিয়াটা আপনাকে যদি স্যার কোশ্চেন করে যে টলুইনের সাথে ফুটন্ত ক্লোরিন বিক্রিয়া শেষে সবশেষে কি উৎপাদ প্রস্তুত করে দিবে, তার মানে আপনার উত্তর হবে কি বেনজো ট্রাইক্লোরাইড। একই কথা, একই কোশ্চেন, অথচ একটা সিকিউ অথবা কি আরেকটা এমসিকিউ, যে কোনোভাবেই কি আসতে পারে। স্টুডেন্টরা সব লাল পানি, এই আপনারা কি ভালো হবেন না? উল্টাপাল্টা কথাবার্তা যে বলেন যে লাল পানি খাইতে গেছে, লাল পানি কি সমস্ত কোক টোক খাওয়া বন্ধ করেন, সব নষ্ট হয়ে গেছেন আপনারা। আসেন, এক্স ও ওয়াই যৌগের মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি, এটাকে প্রশ্নটা পড়ে নেন, এরপরে মাথাটা গরম করে দেখেন। দুটো বিক্রিয়া এখানে দেওয়া আছে, দুটো বিক্রিয়ার মধ্যে একটা হচ্ছে আপনার এলিফ্যাটিক স্ট্রাকচার, তাই তো? এই যে একটা হচ্ছে আপনার এ আর আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার বি। এবং বলে দিছে আপনাকে একটা হচ্ছে আপনার এলিফ্যাটিক এবং আরেকটা কি আপনার অ্যারোমেটিক। তার মানে আপনি এক জায়গাতে চাকরির কাঠামো পাবেন, আরেক জায়গাতে হচ্ছে নর্মাল শিকল এখান থেকে খুঁজে পাবেন। যখন সাধারণভাবে বিক্রিয়াটুকু খুঁজতে গেছেন, বিক্রিয়া খুঁজতে গিয়ে আপনি দেখলেন কি এখানে শুধুমাত্র আপনার এ কে দরকার, আর এই জায়গাতে হচ্ছে আপনার বি কে ফাইন্ড আউট করা দরকার, বাদ বাকি সব কিন্তু সে আপনাকে রেডি করে দিছে। তাহলে এ কোনটা আর বি কোনটা, এটা হচ্ছে আপনার মেইন হিসাব। তারপর সেখান থেকে হচ্ছে আপনার এক্স এবং ওয়াই আপনার আলাদা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে বেসিক্যালি এখানে একটা হিন্টস আপনাদেরকে দিই। ধরেন আমি এখন উত্তরটা লিখলাম না, আপনার এই প্রশ্নের ক্ষেত্রে এখানে একটা কথা বলছে এই যৌগের ক্ষারকত্ব
ক্ষারকত্ব বেশি বা কম। এখন আপনি একটু খেয়াল করে দেখুন তো, যারা আমরা অ্যাভারেজ লেভেলের পড়াশোনা করছি বা মোটামুটি টুকটাক পড়াশোনা করে আসছি, আপনার টোটাল 10টা যে সমগোত্রীয় শ্রেণী মেনলি আমরা পড়ি, এই 10টা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কোথায় আপনি ক্ষারকের বিষয় নিয়ে আলোচনা করছেন? কোথায়? এখন অ্যালকোহল তার ক্ষারক এক জিনিস না, তার মানে ওটা আলাদা পার্টে চলে গেছে। যখন আপনাকে বলা হয়তো ধরেন কথার কথা অ্যাসিড, ওখানে তো জীবনেও আপনাকে ক্ষারকত্ব ব্যাখ্যা দিতে বলবে না। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখানেও আপনার ক্ষারকত্ব আসে না। এলিফেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ক্ষারকত্ব আসে না। অ্যালডিহাইড কিটোন, সেখানেও আসে না। কোথায় আসে? অ্যামিনে। একমাত্র অ্যামিনে আপনাকে ক্ষারকত্ব নিয়ে ব্যাখ্যা দিছে। দ্যাট মিনস আপনি যে প্রোডাক্টগুলো এখানে পাবেন ওইটা হবে কি আমাদের অ্যামিন জাতীয় কোনো একটা যৌগ। প্রথম সিস্টেম বুঝছেন? মানে এটা হচ্ছে আপনার যাবতীয় যত সিস্টেম আছে মাথায় সিস্টেমেটিক ওয়েতে যত খাটাবেন আপনার জন্য মনে রাখতে, পড়তে, বুঝতে সুবিধা হবে। তার মানে একটা হবে কি আমাদের এলিফেটিক অ্যামিন, আর আরেকটা কি আমাদের অ্যারোমেটিক অ্যামিন। আর এ এবং বি এরা কি বলছে? এলিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামাইড, মানে অ্যামাইড থেকে আপনি জিনিসটুকু কি প্রস্তুত করতেছেন। তাহলে অ্যামাইড থেকে যখন জিনিসগুলো প্রস্তুত করার কাজে আপনি হাত দিবেন, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এটা প্রস্তুত করতে পারেন বলেন। আপনার হাতে প্রস্তুত করার মতো কোনো ওয়ে এখানে আছে কিনা? তাহলে স্বাভাবিক অর্থে যখন আপনি বিক্রিয়াটুকু এখানে সাজাবেন, বিক্রিয়াটুকু সাজাইতে গেলে তখন আপনার চিন্তা হচ্ছে যে সব কিছু তো আমাদের এখানে তৈরি করে দেওয়া আছে, তাহলে বিক্রিয়াটা আমরা লিখি। একটা হচ্ছে আমাদের অ্যামাইড, 1 নম্বর বিক্রিয়া CH3CONH2, বাদ বাকি সব সেম, একদম ডুপ্লিকেট কপি আপনি এখানে কি করবেন? বসায় দিবেন। প্রয়োজনে আপনার যদি ভুল হইতে পারে একদম আমার মতো করে দেখে দেখে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহকারে আপনি এখানে টোটাল বিক্রিয়াটুকু শেষ করবেন। শেষ করে বাদ বাকি আমি কোনো কিছু লিখলাম না, আমি শুধু আপনাকে এখানে মেইন প্রোডাক্টটুকু লিখে দিলাম, সেটা হচ্ছে কি আপনাদের CH3NH2। প্রথম ধাপ আপনার শেষ। এবার আসেন দ্বিতীয় বিক্রিয়াতে। দ্বিতীয় বিক্রিয়াতে লম্বালম্বি না লিখে একটু পাশাপাশি লিখলাম যেন বুঝাইতে সুবিধা হয়, আঁকতেও আমার সুবিধা হয়। বেশি লম্বালম্বি নিলে বসানো কষ্টকর। এবার আপনি আবার ব্রোমিন লিখলেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখলেন, তারপর আপনি সেখান থেকে প্রস্তুত করতেছেন অ্যারোমেটিক অ্যামিন, যেটার আলাদা করে আপনি একটা নাম দিচ্ছেন কি? অ্যানিলিন। ওকে, শেষ। আপনি এক্স এবং ওয়াই দুটা প্রস্তুত করে ফেলছেন। তাহলে এ কি? এটা কি আপনার এক্স, এটা কি আপনার ওয়াই। আপনার কাছে কোশ্চেন করেছে এক্স এবং ওয়াই যৌগের মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি, কারণ সহ ব্যাখ্যা করো। ব্যাস, আর কোনো কিন্তু আপনার ব্যাখ্যা বা কোনো কিছু এখানে নাই। এবার বলেন কোনটার ক্ষারকত্ব আপনার কাছে বেশি বলে মনে হয়? কোনো আইডিয়া বলতে পারবেন? কি বললেন? আয় হ্যাঁ, আমাদের স্যাররা উত্তর দিছে যে তুমিও ঘুমাও, সর্বনাশ। এরা এমনিতেই ক্লাস টাস করে না, এমনিতে অর্গানিক পড়ে না, এরাও যদি এখন ফট করে যায় ঘুমাইয়া তাহলে তো আরেক সর্বনাশ। এক্স এবং ওয়াই কোনটার থেকে কোনটা অধিকতর তীব্রতর ক্ষার হিসেবে বিবেচিত হবে সেটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। অধিকতর তীব্রতর ক্ষার বিবেচনাতে যখন আপনি কাজ করবেন, তখন আপনি যখন ব্যাখ্যাটুকু সাজাইছেন তখন আপনি একটা লাইন শিখছেন, অ্যারোমেটিক অ্যামিন থেকে এলিফেটিক অ্যামিন সমূহ অধিকতর ক্ষারধর্মী। প্রথম লাইন একটা আপনার মাথায় আছে, তারপর আপনি সিকোয়েন্সে কেমনে সাজাচ্ছেন সেটা পরের বিষয়। তার মানে আপনার ভাষ্য মতে এটা হবে কি আমাদের অধিকতর ক্ষার, আর এটা হবে কি আমাদের কম ক্ষার। এখন প্রশ্ন হচ্ছে এই কথা বললেই তো হবে না। গয়ের একটা কোশ্চেন আপনি লিখতেছেন, 3 মার্কসের একটা কোশ্চেন, মাত্র 1 লাইনে ব্যাখ্যা দিলে তো জীবনেও হবে না। তো ব্যাখ্যাটা আপনি কিভাবে সাজাবেন? তখন আপনি ব্যাখ্যা সাজাচ্ছেন এরকমভাবে যে CH3 যে মূলকটা আছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ত্যাগী মূলক হিসেবে কাজ করে, কিন্তু তার পরিবর্তে আপনি যখন অ্যারোমেটিক যে স্ট্রাকচারটুকু আছে এখানে আসেন, সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। এখন আপনার কাছেই তো উত্তর এখানে হয়ে গেছে। এখানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগী আর ইলেকট্রন আকর্ষী, মানে তার দিকেই কি আরো আকৃষ্ট হওয়ার ক্ষমতা থাকে। এখন আপনি লুইসের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী কি শিখে আসছিলেন? যারা ইলেকট্রন যুগল দান করে তারা তখন কি হিসেবে কাজ করে? ক্ষার। আর যারা ইলেকট্রন যুগল গ্রহণ করে তখন তারা কি হিসেবে কাজ করবে? অ্যাসিড। এখন আপনার কাছে জানতে চাইছে কোনটি ক্ষার, আপনি মুখে অলরেডি উত্তর দিয়ে দিচ্ছেন মিথাইল যে মূলকটুকু আছে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। ওই তুলনায় কিন্তু যেই অ্যালোমেটিক যে স্ট্রাকচারটুকু বেনজিনটা যেটা আছে এরা কিন্তু ইলেকট্রন ত্যাগের বেলায় না, বরঞ্চ টেনে তাদের নিজের কাছে বলয়টুকুর কারণে নিয়ে আসতে চায়। ফলাফলস্বরূপ আপনার উত্তর এই জায়গাতেই শেষ, ব্যাখ্যা টেখ্যা দিয়ে। এটা আগে থেকে আইকে রেডি করে রাখছে, তার কারণ আছে। আমি যদি পুরোটুকু আঁকতে যাই মোটামুটি আমার এখানে প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট না হোক আমার 3-4 মিনিট সময় এক্সট্রা করে এখানে চলে যাবে। তার জন্য আপনাকে এখানে বলে দেওয়া কোশ্চেনটা আগে পড়েন আবার।
আচ্ছা, যে যৌগটা আপনি এখানে পাইছেন, ওয়াই যৌগের প্রতিস্থাপক গ্রুপটি অর্থবাড়া নির্দেশক হওয়া সত্ত্বেও উহার নাইট্রেশনে মেটা অবস্থানে ঘটে কেন? ওয়াই যে যৌগটা আছে, ওয়াই যৌগটা কে বলেন? এই যে ওয়াইটা কে ছিল? অ্যানিলিন, তাই তো? তাহলে আপনার কাছে মেইন কোশ্চেন কি দাঁড়ালো? অ্যানিলিনে প্রতিস্থাপক যে গ্রুপটা ওইটা অর্থবাড়া নির্দেশক হওয়া সত্ত্বেও উহার নাইট্রেশন মেটা অবস্থানে কেন ঘটে? আগে নাইট্রেশনটা ঘটান। ওকে, নাইট্রেশন যদি আপনি আগে ঘটাইতে চান, NH2 নাইট্রেশনের বেলায় ঘন সালফিউরিক অ্যাসিড দ্বারা আপনি সেই বিক্রিয়া ঘটাবেন। এটা অলওয়েজ, এভরি টাইম। ব্যাপারটুকু এমন না কেবলমাত্র এটার বেলায় প্রযোজ্য। যাবতীয় সমস্ত সালফোনেশন এবং নাইট্রেশন তাদের প্রত্যেকের বেলায় হচ্ছে সালফিউরিক অ্যাসিড এখানে রিঅ্যাক্টিভ থাকবে। সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাক্টিভনেস যখন আপনি এখানে ব্যাখ্যা দিবেন এবং পরবর্তীতে সেখানে আপনি তার নাইট্রোমূলকটাকে এখানে বসাচ্ছেন, মেটা নাইট্রো অ্যানিলিন সে প্রস্তুত করতে পারতেছে এবং তার টোটাল ব্যাখ্যার হিসাব হচ্ছে তার এই জায়গাতে তার স্ট্রাকচারটুকু আমি আপনাকে এঁকে দেখাইছি। এই যে আমি ঘটনাটুকু এখানে ঘটাইছি বা স্ট্রাকচারটুকু যে আপনি এখানে আইকা দেখাইছেন, আপনি শুধু খেয়াল করে দেখেন তার তীর চিহ্নগুলো, জাস্ট এই 5টা। আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে পড়তে চাচ্ছেন না, এটা দেখতে আপনার কাছে হিজিবিজি লাগবে, আপনি কবির স্যারের বইটা দেখবেন। এরা এই যে পুরো স্ট্রাকচারে আপনি দেখাইছেন, খেয়াল করে দেখেন এখানে তার পজিশন অনুযায়ী যদি আপনি কাউন্ট করেন তাহলে হচ্ছে তার 2, 4 এবং 6 নাম্বার কার্বনে হচ্ছে কি আছে, দ্বিবন্ধনটা অবস্থান করতেছে। এটার বেলায় তখন আপনি ব্যাখ্যা দিতে পারবেন তার 1, 3 এবং 5 নাম্বার কার্বনের বেলায় তখন কি আছে, দ্বিবন্ধনটা এখানে অবস্থান করতেছে। বেনজিনের এই টোটাল স্ট্রাকচারটুকু যখন আপনার সামনে হাজির করে দেখানো হয়েছে, এই ষড়ভুজাকার কাঠামো বা এদের বেলায় 1, 2, 3, 4 এই ষড়ভুজাকার কাঠামো টোটাল আপনার সামনে হাজির করছেন কে? জনাব অগাস্ট কেকুল। মানে নাম শুনে আবার একটু ব্যাককল হয়ে যায় না, আপনারা তো আবার একটুখানি হতভম্ব হওয়ার রেকর্ড আছে। অগাস্ট, তারপর মনে করবেন তেঁতুলের দুটো ত বাদ দিয়ে কাকের দুটো ক আপনি এখানে না বসায় দিবেন, নাম হয়ে গেল কি? অগাস্ট কেকুল। আমি ধন্য আপনাদেরকে জৈব যৌগ পড়ানোর জন্য। স্যার, আমার ধন্য হওয়ার কোনো বিষয় আসে এখানে নাই। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমি যত পড়াবো আমার তত প্র্যাকটিস হবে। মানে জৈব যৌগ এমন একটা বিষয়, আপনি যত জিনিসগুলো চর্চার মধ্যে নিয়ে আসবেন আপনার উত্তর দিতে তত বেশি সুবিধা হবে। এখন আপনি যদি নিজেই না পড়েন, না পড়া যদি আরেকজনের খাতা দেখে লিখেন, তো যে লিখতেছে তারই কিন্তু লাভ, কারণ সে কন্টিনিউয়াসলি পড়ে আসতেছে আপনার, এবং তার পরবর্তীতে তার উত্তর দিতেও কি সুবিধা হবে, আপনার কিন্তু তা হবে না। এখানে আপনাদেরকে একটা এক্সট্রা সাজেশন আমি অ্যাড করে দিই। এখন প্রশ্ন করতে পারেন যে কি সাজেশন? সাজেশন হচ্ছে, আমি আপনাকে বলছিলাম যে বেনজিন এবং টলুইন আপনি যত পারেন তত ভালো করে পড়বেন। কি বলছি? বেনজিন এবং কি টলুইন। তো বেনজিন এবং টলুইন যখন আপনারা পড়তে যাবেন তখন আপনার সামনে কোশ্চেন আসবে যে আপনি কি শুধুমাত্র এগুলো পড়লেই হবে, এগুলোর সাথে কি আর কোনো কিছু না? টোটাল কোশ্চেন ব্যাংক আপনি 2017 কোশ্চেন ব্যাংকটা ধরেন, 2018 ধরেন, 2019 ধরেন, এই 3 বছরের কোশ্চেন যদি আপনি অ্যাডজাস্ট করেন, তুলনামূলকভাবে টাফ লেভেলের কোশ্চেন আপনি ফেস করবেন। কেন? কারণ আপনার পড়াশোনার লেভেলটা এখন একটুখানি অ্যাভারেজ লেভেলে রাখছে তারা। কেন? কারণ ওই যে করোনাকালীন একটা কথা বলে হচ্ছে এই কথা বলা হয়েছে। কিন্তু আপনি যদি 2021, 22 এবং 23, গত বছর তো বাচ্চা কাচ্চারা হচ্ছে পরীক্ষা দেওয়ার মতো কোনো মানসিকতা নাকি তাদের ছিল না, ফলাফলস্বরূপ পরীক্ষাটা দেয়নি, ওটার ভুক্তভোগী তারাই হয়েছে। তো এই 3 বছরের কোশ্চেন আপনি যদি টানেন অল বোর্ড, আপনি দেখবেন কি আপনাকে ওই জায়গাতে বেনজিনের অর্থবাড়া নির্দেশক এবং মেটা নির্দেশকের কোশ্চেন যখন দেওয়া হয়েছে, তার মধ্যে অধিকাংশ সময় আপনাকে কোশ্চেনটুকু ক্যারি করা হয়েছে হয় অ্যামিনোমূলক দ্বারা অথবা তার নাইট্রোমূলক দ্বারা, এবং রেয়ার কেস হচ্ছে একবার ক্লোরিন দ্বারা, শেষ, আর কিন্তু কিছু না। তাহলে আপনি যদি মেইনলি এই দুটোর বেলায় মানে অ্যামিনোমূলক এবং নাইট্রোমূলকের হিসাবটুকু আপনি যদি পরিপূর্ণভাবে দেখে রাখেন, একটা অর্থবাড়া নির্দেশক, মেটা নির্দেশক, ব্যাস এতটুকুতেই আই থিঙ্ক আপনার অর্থবাড়া ইন্ডিকেটর নিয়ে তেমন আর কোনো সমস্যা হবে না। এবং তার পাশাপাশি আপনি এখানে ছোট কনসেপ্ট পড়তে পারেন, সেটা হচ্ছে হাকেল তত্ত্ব আপনি কিভাবে ব্যাখ্যা দেন। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা না থাকার ভিত্তিতে যে আপনি টোটাল ব্যাখ্যাটুকু এখানে হাজির করছিলেন, তাই তো? ব্যাস
আপনার টোটাল এই বেনজিন এবং টলুইনের মধ্যে আমার মনে হয় এতটুকুই আপনার জন্য কি যথেষ্ট হবে। ফাইন, তাহলে আমরা তার পরবর্তী কনসেপ্টে যদি এখানে চলে আসি, এটা মোটামুটি মানে তুলনামূলকভাবে একটুখানি সহজ। আগে দেখেন প্রশ্নে কি বলছে। এ হচ্ছে একটা হ্যালোজেনো অ্যালকেন, মানে নাম শুনে আপনি ভেবাচাকা খায়েন না। নাম শুনে ভেবাচাকা খাইতে না বলতেছে এই কারণে আমি আপনাকে কি বলছি। আচ্ছা, আগে যৌগটা দেখেন কি লেখা এখানে। যৌগটা C3H9X, হুইচ মানে এটা কোন এক্স বা কার এক্স? পেরিয়ডিক টেবিলের এক্স। যৌগটা কি ছিল বলেন তো? C3H9X, ওকে। C3 ছিল নাকি C4 ছিল? আই থিঙ্ক ইট ওয়াজ C4, হ্যাঁ C4, ওকে। C4H9X যৌগটা কি? তাহলে যৌগটা আপনার বেসিক্যালি হচ্ছে CH3, তারপর এখানে CH3, তারপর আবারও CH3 অ্যান্ড দেন ইট ইজ X। টোটাল যে হ্যালোজেনো অ্যালকেন কিংবা অ্যালকাইল হ্যালাইট। এবং এটা কত ডিগ্রি? আপনি তখন উত্তর দিতে পারবেন যে স্যার এটা হবে আমাদের জন্য একটা 3 ডিগ্রি। কেন? এখানে হচ্ছে আপনার টোটাল অ্যালকাইলমূলক একটা, নাম্বার 1। এখানে হচ্ছে আপনার 2টা এবং এখানে হচ্ছে আপনার টোটাল কয়টা? 3টা। তাহলে এবার আপনি খেয়াল করে দেখুন তো, 3টা থাকার কারণে 3 ডিগ্রি। তাহলে অ্যালকাইলমূলক যদি 2টা থাকলো তাহলে কত ডিগ্রি? 2 ডিগ্রি। যদি একটা থাকতো তাহলে কত ডিগ্রি? 1 ডিগ্রি। আপনি টোটাল এখানে রেডি করছেন। আপনার কোশ্চেনে কি বলা আছে? আবার কোশ্চেন পড়ে বলা হয়েছে গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকের পি যৌগটি আগে প্রস্তুত করে। এখন উদ্দীপকের পি যৌগ আপনি গ্রিগনার্ড বিকারক থেকে বানাবেন। এখন পি যৌগটা কি বা কিভাবে আসতে পারে এটা নিয়ে তো আপনার তুলনামূলকভাবে একটা ব্যাখ্যা আছে। আগে আপনার এই যৌগটা থেকে পি যৌগ আপনার আলাদা করে তৈরি করে নিতে হবে এবং সেটার জন্য আপনার হাতে সিস্টেম কি আছে? আপনার হাতে সিস্টেম হচ্ছে আপনি কেবলমাত্র এখানে কাকে ব্যবহার করতেছেন? সোডিয়াম হাইড্রোক্সাইডকে। এই যে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিখে দিলেন X, এটা আর এই হচ্ছে সোডিয়াম, ব্যাস দুটো একসাথে আলাদা করে হয়ে যাবে। আলাদা করে হয়ে আপনাকে বানায় দিচ্ছে কি? সোডিয়াম হ্যালাইট। শেষ। আপনার বিক্রিয়া এতটুকু পর্যন্তই বরাদ্দকৃত হয়ে গেল এবং এরপর আপনার আর কোনো চিন্তা নাই। আপনার হ্যালোজেন এখানে রেডি। অ্যালকোহল আপনি প্রস্তুত করছেন। এটা কত ডিগ্রি অ্যালকোহল? আবার আপনার উত্তর হচ্ছে কি ভাইয়া এটা 3 ডিগ্রি অ্যালকোহল। স্যার বলছেন গ্রিগনার্ড বিকারক থেকে আপনার 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে। দেখেন তো প্রশ্নটা কি? 3 কার্বন বিশিষ্ট একটি কার্বনিল যৌগ গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকের পি যৌগটি কিভাবে প্রস্তুত করব বিক্রিয়া সহকারে সেটা বর্ণনা করো। গ্রিগনার্ড বিকারক। এখন বলেন গ্রিগনার্ড বিকারক কি আপনারা চিনেন? কখনো দেখছেন? অবশ্যই তো দেখার কথা। গ্রিগনার্ড বিকারক থেকে আপনি যখন এই যৌগটা প্রস্তুত করতে যাবেন, প্রশ্ন হচ্ছে আপনার যৌগটা কি? আবারও প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে কি আমাদের অ্যালকোহল। কোন অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। এবার আপনি মুখস্থ করছিলেন একটা লাইন, 3 লাইন আমি একসাথে বলি। যদি আপনি কোনো অ্যালডিহাইড নিয়ে কাজ করেন, মানে প্রথম যে অ্যালডিহাইড সেটাকে মিথানল বা ফর্মালডিহাইড, তাহলে সে আপনাকে 1 ডিগ্রি অ্যালকোহল দিবে। ফর্মালডিহাইড ব্যতীত অন্যান্য কোনো অ্যালডিহাইড নিয়ে যদি গ্রিগনার্ড বিকারকের সাথে আপনি বিক্রিয়া করান তাহলে সে আপনাকে 2 ডিগ্রি অ্যালকোহল দিবে। কিন্তু যদি আপনি 3 ডিগ্রি অ্যালকোহল পাইতে চান তাহলে আপনাকে কিটোন দ্বারা কাজ করতে হবে। তাহলে আপনার কাজ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা। তার মানে আপনার এখানে কি তৈরি নিয়ে কাজ করতে হবে? কিটোন দ্বারা কাজ করতে হবে। তাহলে এবার আসেন, যদি আপনি এখানে কিটোন লিখেন তাহলে কোন কিটোন লিখতে হবে? প্রথম যে কিটোনটা আপনি পাচ্ছেন, প্রথম কিটোন হচ্ছে আপনার CH3, C ডাবল বন্ড O অ্যাগেইন CH3। ওকে, এটার সাথে আপনি গ্রিগনার্ড বিকারক অ্যাড করতেছেন CH3MgI। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে হ্যালোজেনগুলোর মধ্যে ক্লোরিন আর ব্রোমিন ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, আয়োডিন তুলনামূলকভাবে খুব কম। সেই তুলনামূলকভাবে কমের একটা জায়গা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। জনাব গ্রিগনার্ড 1946-এ এই বিকারকটুকু আবিষ্কার করে হচ্ছে নোবেল পুরস্কার পাইছিলেন। কারণ এই গ্রিগনার্ড বিকারক দিয়ে উনি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিংবা কার্বক্সিলিক অ্যাসিড কিংবা অ্যালকেন এই সব কিছু নিয়ে আবিষ্কার করে দেখাইছেন। এবং
আপনার প্রয়োজনীয় পরিমাণ যতগুলা কার্বন আপনার দরকার সেই কার্বন দ্বারাই আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে এই বিক্রিয়া শেষে আপনি কি প্রস্তুত করতে পারবেন? বিক্রিয়া শেষে আপনার দ্বারা তৈরি করা সম্ভব 3 ডিগ্রি অ্যালকোহল। শেষ। মাঝখানের অন্তর্বর্তীকালীন যৌগটা আমি আর লিখলাম না, ওটা আপনাদের কাজ, আমি শুধু আপনাদেরকে তার হিন্টস হিসেবে এখানে দেখাই দিলাম, ব্যাস, ঝামেলা শেষ হলো। এই যে এত কষ্ট করে এই চিন্তাগুলো করে আপনি এগুলো বের করছেন, এগুলো বের করার পরে এখন আপনার চিন্তা কি যে এই যৌগ কীভাবে প্রস্তুত করে, এটা তার ব্যাখ্যাটাকে আপনি দিচ্ছেন। পরবর্তী ব্যাখ্যা কি দেখেন, আবার এখানে এম নামক একটা জিনিস কিন্তু সে আপনাকে দিচ্ছে, এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। এম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটি কার্বনিল যৌগ। এম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটি কার্বনিল যৌগ যা টলেন বিকারককে বিজারিত করে না। তার মানে ঘটনা কি দাঁড়াইছে, আপনি একটা লাইন শিখে আসছেন যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণ হিসাব যদি আমরা করি, তার মানে সেই হিসাবটুকু শেষে আপনি বলতে পারছিলেন কি অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়াতে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এই দুটাকে আপনি ইউজ করছেন। অ্যালডিহাইড বিক্রিয়া দেয়, টলেন বিকারক বিক্রিয়া দেয় না। তার মানে আপনি যে যৌগটা পাবেন সেই যৌগটা অ্যাকচুয়ালি কী হিসাবে কাজ করবে বলেন? কী হিসাবে আপনার সামনে হাজির হবে? অবশ্যই কি সেটা কিটোন হিসেবে। তো আপনি এখানে এই যে যৌগটা আছে, যৌগটা কি ছিল বলেন? হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট। অ্যালকাইল হ্যালাইট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে আপনি কিছু একটা প্রস্তুত করবেন, তারপর সেটার ওজনীকরণ বিক্রিয়া শেষে আপনি এম এবং এন নামক কিছু একটা এখান থেকে আলাদা করে প্রস্তুত করতে পারবেন। মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ আগেই আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে একটা বিক্রিয়া করছেন, সেটা ছিল আপনার অ্যাকুয়াস সলিউশন AQ, বাট দিস টাইম এটা কি হয়েছে? অ্যালকোহলীয়। অ্যাকুয়াস নিলে এক ধরনের ফলাফল পাবো, অ্যালকোহলীয় নিলে আরেক ধরনের ফলাফল পাবো। মানে আমি সেখান থেকে আপনাকে কি প্রস্তুত করে দেখাচ্ছি? অ্যাকচুয়ালি অ্যালকিন। ওকে, তাহলে অ্যালকিন যদি আপনি এখানে প্রস্তুত করেন, আসেন করি বিক্রিয়া। তাহলে কি দাঁড়াইলো? বিক্রিয়া দাঁড়াইলো আমাদের সেই 3 ডিগ্রি অ্যালকোহল দ্বারা আপনার কাজ করতে হবে। কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। অ্যালকোহল না, অ্যাকচুয়ালি অ্যালকাইল হ্যালাইট CH3, অ্যাগেইন সি, আবারও হচ্ছে আমাদের এখানে CH3 আসে, তারপর আবারও CH3, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আপনি এখানে কাজ করতেছেন হ্যালোজেনো অ্যালকেন। বিক্রিয়া আপনি দিচ্ছেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু সেটা অ্যাকুয়াস না হয়ে অ্যালকোহলিক। ফলাফলস্বরূপ আপনি যখন অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড শেষে বিক্রিয়াটুকু ঘটাচ্ছেন, সে আপনাকে কি তৈরি করে দিবে বলেন আগে? অ্যালকিন নাকি অ্যালকেন নাকি অ্যালকাইন নাকি অন্য কোনো কম্পাউন্ড? কয় কার্বন বিশিষ্ট যৌগ এখানে? 4 কার্বন। 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ হওয়া শেষে পরবর্তীতে সে আপনাকে একটা অন্তর্বর্তীকালীন কোনো একটা যৌগ যদি প্রস্তুত করে দিতে চায়ও, সেটা হচ্ছে সে একটা ফিনিশিংয়ে আপনাকে অ্যালকিন এখানে সে প্রস্তুত করে দিচ্ছে। বলুন ঠিকঠাক আছে কিনা? কার্বন হাইড্রোজেন অক্সিজেন কি মিলছে? এখন আপনি বলবেন কি যে কোনো না কোনোভাবে এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা অবশ্যই আছে। সেটা কি বলেন? সেটা হচ্ছে আপনি অতিরিক্ত যে কার্বনের হিসাবটা এখানে ব্যালেন্স করতে গেছিলেন, এটা আর হয় নাই। আপনি এখানে শুধুমাত্র এটা লিখবেন এবং পরবর্তীতে আপনি এখানে একটা CH3 বসাবেন। এবার আপনার হিসাবটা ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আপনি এটাকে কি করবেন জানেন? এবার ওজনীকরণ বিক্রিয়াতে ইনপুট দিবেন, মানে ওজন। ওজনীকরণ বিক্রিয়াতে যখন আপনি ইনপুট দিচ্ছেন, এখন কল্পনাতীতভাবে ওজনীকরণ বিক্রিয়াতে আমরা একটা সিস্টেম শিখাইছি বাচ্চা কাচ্চাদের। সিস্টেমটা হচ্ছে যেখানে দ্বিবন্ধন থাকবে জাস্ট কেটে দাও, কোনো কথা নেই। আপনি এখানে দ্বিবন্ধন পাচ্ছেন, তার মানে আপনি এখানে কেটে দিচ্ছেন। সে আলাদা হয়ে গেছে, সেও কি আলাদা হয়ে গেল। এখন ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে আপনার অক্সিজেন কয়টা থাকতেছে? 3টা। এটার পাশাপাশি আপনি এখানে কিন্তু আবার জিঙ্কের গুঁড়া ব্যবহার করতেছেন, রাইট? তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার এখন গিয়ে কী ঠেকবে? কোশ্চেনের অ্যান্সার গিয়ে এবার আসতেছে আমাদের হাতে। আমরা লিখতেছি H3C, তারপরে আবারও লিখতেছি C, এখানে হচ্ছে আপনার H3C ডাবল বন্ড O, তার পাশে HCHO, এবং এই জিঙ্ক আলাদা করে তখন সুন্দর করে আপনাকে কি বানায় দিবে জানেন? জিঙ্ক অক্সাইড। এই হচ্ছে আপনার 3টা অক্সিজেনের ইউজ। শেষ। তাহলে আপনার প্রশ্নটা কি ছিল? কিছু একটা পাওয়া যাবে যেটা হচ্ছে আপনার টলেন্ট বিকারক ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করতে পারতেছে না, এই যে টলেন্ট বিকারককে বিজারিত করতে পারে না। এই এম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ। তাহলে আপনি এবার বলেন, মোটামুটি আপনার 3 কার্বন বিশিষ্ট একটা জিনিস পাওয়া গেছে, ব্যাখ্যা হয়েছে।
তাহলে আপনি যে বিক্রিয়াটা এখানে স্লাইটলি পড়ে ফেলছেন সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াতে। এইখানে যেটা আপনাকে মুখস্থ করাইতে পারি যে যদি আপনি কোনো সরল অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া ঘটান, এটা আপনাদের জন্য একটা এমসিকিউর কোশ্চেনে খুব কাজে দিবে। কোনো একটা সরল অ্যালকিনের যদি ওজনীকরণ বিক্রিয়া আপনি ঘটান, সরল অ্যালকিনের ওজনীকরণ শেষে অলওয়েজ সে আপনাকে অ্যালডিহাইড বানায় দিবে, কোনো টেনশন নেই। কিন্তু যেইমাত্র আপনি সরল অ্যালকিন না নিয়ে শাখা অ্যালকিন নেবেন, উইদাউট এনি ডাউট আপনি সেখান থেকে অ্যালডিহাইড তো পাবেনই একটা, তার পাশাপাশি একটা অ্যালডিহাইডের পাশাপাশি সে আপনাকে একটা কিটোনও কি দিয়ে দিবে। মানে আপনি অ্যালডিহাইডও পাচ্ছেন, আবার কি পাচ্ছেন, কিটোনও পাচ্ছেন। আর যদি মনে করেন আপনার পিসামারা কপাল হয়, পিসামারা কপাল মানে বুঝছেন তো, মানে আপনার দুই পাশে কি আছে, শাখা আছে, তাহলে তখন আর আপনি অ্যালডিহাইড পাবেন না, তখন আপনি ডিরেক্টলি তখন সেখান থেকে কি পাবেন, কিটোন পাবেন। ক্লিয়ার? এবার তাহলে আপনি বলেন আপনার টোটাল অবজারভেশন শেষে এখন যখন আপনি এই সরল অ্যালকিন, শাখা অ্যালকিন এগুলোর হিসাবে যখন আপনি ব্যাখ্যাটুকু দিতে আসছেন, আপনি কিন্তু কাইন্ড অফ অ্যালকিনের বিক্রিয়াও কি একটা পড়ে ফেলছেন। এই অ্যালকিনটা আপনি কোত্থেকে পাইছেন? অ্যালকাইল হ্যালাইড থেকে বা অ্যালকাইল ক্লোরাইড থেকে, বা আপনি এটা 3 ডিগ্রির কথা এখানে বলতে পারেন, এবং সেটার মধ্যে আপনার দুটো ডিফারেন্সও কি এখানে ফাইন্ড আউট হয়ে গেছে। এবার আপনার পরবর্তী সেকেন্ড যে কোশ্চেনটা, আপনি তো টোটাল একটা বিক্রিয়া এখানে লিখে ফেলছেন, তাই না? এবার আসেন, এইখানে আপনাকে কোশ্চেনে বলছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এম এবং এন এর মধ্যে কোনটি অধিক সক্রিয় ব্যাখ্যা করো। এবার প্রশ্ন আসে, এম কোনটা, এন কোনটা? এই যে এম ছিল কি আর এন ছিল কি? এম ছিল নর্মাল কিছু একটা, এর মধ্যে এম কি 3 কার্বন বিশিষ্ট কিছু একটা যে বিজারিত করে না, তার মানে সে একটা কিটোন। তাহলে এন কি হবে? অ্যালডিহাইড। এবার আপনার কাছে কোশ্চেন করা হয়েছে যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এম এবং এন এর মধ্যে কোনটি অধিকতর সক্রিয়, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এখন বলেন কোনটা অধিকতর সক্রিয় হতে পারে? অধিকতর সক্রিয় আপনি কাকে বলবেন? এখন অধিকতর সক্রিয় বিবেচনাতে আপনার যৌগ দুইটা কি এবার আপনি আলাদা করে আবার লিখে নেন। যৌগগুলা কি? যৌগগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার CH3, তারপরে সি ডাবল বন্ড ও, তারপরে লিখতেছেন কি CH3, আর আরেকটা যৌগ হচ্ছে আপনার HCHO, একটা কিটোন আর একটা কি অ্যালডিহাইড। এখন আপনার তো আর দ্বিতীয় কোনো চিন্তা নাই, আপনি তো কোনো কথা ছাড়াই তখন কি করে দিবেন, অ্যালডিহাইডকে আপনি অধিকতর সক্রিয় বলে ঘোষণা দিবেন। তার ব্যাখ্যাটুকু কি, তার জন্য ঠিক এই এতটুকু ফিগার ড্র করে আপনার এখানে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে। মজার বিষয় হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোনেই আপনি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া নিয়ে বিস্তর আলাপ পাবেন। এখন এই কথাটুকু বলার কারণ কি, টোটাল জৈব যৌগ সমূহ আপনাকে যে সমস্ত বিক্রিয়াগুলো দিবে সেটাকে আপনাকে যদি আমি বলি যে অ্যাডিশনাল রিয়াকশন, অ্যাডিশনাল মানে কি আমাদের সংযোজন বিক্রিয়া, তারপরে আপনাকে বলা হয়েছে সাবস্টিটিউট রিয়াকশন, তার মানে হচ্ছে কি সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। ঘুরা ফিরা আপনার এই প্রতিস্থাপন একটা, দুই নম্বরে আপনি তখন বলতে পারবেন সংযোজন, এবং 3 নম্বরে আপনি বলতেছেন কি অপসারণ। আপনার প্রতিস্থাপনে তো তেমন কোনো ঝামেলা থাকে না, গ্যাঞ্জামটা লাগাই দেয় যখন সংযোজন আর অপসারণ নিয়ে আপনি কাজটা করতেছেন। অপসারণ হচ্ছে খুব গুটি কয়েক হচ্ছে টপিকের বেলায় অ্যাপ্লিকেবল, আপাতত আপনি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে কাজটা শেষ করতেছেন, এবং সে জায়গাতে ডিক্লারেশন আসতেছে কি আপনার এটা কি হচ্ছে অধিকতর সক্রিয় বলে বিবেচিত হবে। এখন আপনাদের মানে পার্সোনাল অপিনিয়নে যদি আমি ঘটনা সাজাই বা আপনারা যদি ব্যাখ্যা দেন যে স্যার কেমন কি আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন বা আপনারা আদৌ কিছু বুঝছেন কিনা, সেক্ষেত্রে হয়তো বা কোনো কিছু একটা বলা যাবে যে না ঠিক আছে বুঝতে পারছে, কিছু একটা খাতায় কিছু একটা লিখে টিকে দিয়ে আসতে পারবে। আচ্ছা, এটা যখন হচ্ছে কি আপনাদের সিলেক্ট আসলে করতে চাইনি, কিন্তু মানে বাধ্য হয়ে করছি। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার বাধ্য হয়ে কেন করছেন, মানে তার কারণটা কি? কারণ হচ্ছে মোটামুটি এটা খুবই মানে নর্মাল লেভেলের একটা টপিকের মধ্যে কনভার্ট, মানে এই টপিকটা খুবই ইজি, মানে ইজি ফরমেশন একটা জিনিস। প্রশ্নে বলা হয়েছে CnH2n+2 H থেকে কোনো কিছু একটা যৌগ পাইছেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশনে নিয়ে আপনি আর একটা যৌগ তৈরি করতে পারতেছেন। আপনাকে এখানে বলা হয়েছে এর ভ্যালুটা কত 1। তাহলে বিক্রিয়াটা যদি আপনি আগে ফিল আপ করেন, বলেন বিক্রিয়াটা শেষে আপনি কি তৈরি করতে পারেন? CnH2n+2 এটা হচ্ছে আপনার অ্যালকেনের কি সাধারণ সংকেত, রাইট? CnH2n+1 দেন Cl, তার মানে আপনি এখানে আলাদা করে একটা হ্যালোজেনও কোনো কিছু একটা সামথিং সামথিং হাবিজাবি কোনো কিছু একটা লিখে দিয়ে আসতে পারবেন, তাই তো? এবার আসেন বিক্রিয়া করি। এনের ভ্যালু কত 1, তার মানে আপনি বিক্রিয়াতে পাচ্ছেন কি CH4, রাইট?
CH4 H নিউ, তারপর আপনি বিক্রিয়া দিচ্ছেন কার সাথে? ক্লোরিনের সাথে। মানে অ্যাকচুয়ালি আপনি মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া অনুসরণ করছেন মাত্র একটা ধাপ। তার মানে আপনি পাচ্ছেন সেখান থেকে মিথাইল ক্লোরাইড। আপনার শর্ত মানছে। মিথাইল ক্লোরাইড কি বলছে? অ্যাকুয়াস, তার মানে জলীয় ক্ষারের সঙ্গে সে বিক্রিয়া দিচ্ছে। জলীয় ক্ষারের সঙ্গে সে যখন বিক্রিয়া দিতেছে তখন আপনি সেখান থেকে কি তৈরি করতে পারবেন, এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। তাহলে এখন আপনি বলেন আলটিমেটলি কি আপনার পক্ষে সেখান থেকে কি প্রস্তুত করা হচ্ছে? এই যে CH3OH, মানে আপনি এখান থেকে একটা অ্যালকোহল বানায় দেখাইছেন। এই যে আপনি এখানে অ্যালকোহলটুকু বানায় দেখাইছেন, ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছে জানতে চাইছে যে উদ্দীপকের পি যৌগের সংকরণ কাঠামোর ব্যাখ্যা দাও। মানে এর চেয়ে লেম টাইপের কোনো কোশ্চেন কি আসলে হইতে পারে? উদ্দীপকের পি যৌগের সংকরণ কাঠামো, উদ্দীপকের পি যৌগের সংকরণ কাঠামো আপনাকে ব্যাখ্যা দিতে বলছে। এখন এটা তো হইতেছে একটা সিম্পল কোশ্চেন। পি যৌগটা কে? মিথেন। এখন বলেন এই মিথেনের সংকরণ কাঠামো যদি আপনি ব্যাখ্যা দেন, মিথেনের সংকরণ কাঠামোটা কি হবে? তখন আপনি বলবেন যে তার সংকরণ কাঠামো হচ্ছে sp3। ব্যাস। এখন আপনি বলেন আপনি কি sp3 সংকরণ পারেন না? অবশ্যই পারেন। sp3 সংকরণ আপনি ভুরি ভুরি দিয়ে আসছেন। এবং মিথেনের বেলায় তার বন্ধন কোণের মান আপনি যদি একটুখানি স্যারের খুশি করতে খালি লেখা আসেন 109.5 ডিগ্রি, কাম সারছে। আপনার স্যার খুশিতে নাচতে নাচতে পারে না যে আপনারা তখন 3-এর মধ্যে 3 দেয়। আর যদি কোনো মতে কষ্ট করে লেখা দিয়ে আসতে পারেন টেট্রাহেড্রাল, তাইলে আর পায় কি আপনারে পুরা 3-এর মধ্যে 3 নিয়ে আপনি ওই কোশ্চেন বের করে ফেলছেন। শেষ, এতটুকুই। বাট পরের কোশ্চেনটা খেয়াল করেন। এইখানে আমি কি করলাম? উদ্দীপকের কিউ থেকে আর যৌগ উৎপন্ন হওয়ার বিক্রিয়া ক্রিয়া কৌশল লিখো। কি বলছি? কিউ থেকে আর। এতটুকু তৈরি করলেই কিন্তু হবে না, এটার ক্রিয়া কৌশল আপনাকে এখানে আমি রেডি করে দিয়েছি যে ক্রিয়া কৌশলটুকু এভাবে আমাদের সাজাইতে হবে। মানে আপনি আর কিছু করেন বা না করেন, আপনার এই লেখাটুকু সেখানে দিয়ে আসতে হবে। তারা কোন পদ্ধতি অনুসরণ করবে? প্রতিস্থাপন। কোন টাইপের প্রতিস্থাপন? সেই প্রতিস্থাপন বিক্রিয়াটুকু আপনার ফেস করা লাগবে। এবং সেই প্রতিস্থাপন হইতে পারে, এখন প্রতিস্থাপনের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে দুইটা ডিভাইডেশন এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া, আর একটা হচ্ছে কি আমাদের SN2 বিক্রিয়া। তো আপনার কাজ হচ্ছে কষ্ট করে, যেহেতু কথা প্রসঙ্গের নাম এসেই পড়ছে, তাহলে আপনার কাজ হচ্ছে SN1 এবং SN2 এই দুটো সম্পর্কে ডিটেলসে আপনার আলোচনা করা এবং এগুলোর মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ, পার্থক্য, এগুলো সম্পর্কিত একটা আলাপ আলোচনা করা। দেখেন মাত্র 3টা বা 4টা সিকিউ কোশ্চেনের মধ্যে কতগুলা জিনিস আপনি এই জায়গাতে ইনপুট দিতে পারছেন। যদি এতটুকু জিনিসও আপনি ঠিকঠাক মতো পড়ে যাইতে পারেন, আমার তো মনে হয় যে মানে এগুলো পড়তে পড়তে আপনার 7 দিন লাগবে। সাউন্ডের সাথে শো শব্দ আসতেছে। স্যার কি বলবো বুঝছেন, আসলে মানে কই থেকে যে আসলে সাউন্ড আসে, আবার আপনি তো সুন্দর কেন, ওই দূর ইসমাইল স্যার আপনি আর ভালো হবেন না। ওকে, নেক্সট। মানে এটার মধ্যে একটা বিদখুট্টা বা এটার মধ্যে একটা মানে জঘন্য, মানে আপনি আবার প্রমাণ পাবেন কেন জঘন্য। CnH2n-2 এ হচ্ছে একটা যৌগ, সেই যৌগটা হচ্ছে CnH2n-2। যৌগটা দেখে আপনি কি বুঝছেন বলেন তো? সাধারণ সংকেত বিবেচনাতে আপনি যদি লিখেন সাধারণ সংকেত লাল কালিতে আছে, তাহলে এখানে লেখা যাবে। যখন আপনি বলতেছেন CnH2n+2, তার মানে এই যৌগটা হচ্ছে অ্যালকেন। যখন আপনি বলতেছেন CnH2n, তার মানে অ্যালকিন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান CnH2n-2, তার মানে যৌগটা কি? অ্যালকাইন। আপনাকে আমি কি দিছি? অ্যালকাইন। অ্যালকাইন যে একটা যৌগ আমি আপনাকে দিয়ে দিলাম, সেই যৌগতে কার্বন কয়টা আছে বলেন? 3টা। হলো এই যে আপনার সেই 3টা কার্বন। 3 কার্বন শেষে এবার আপনি করলেন কি? সেখানে নিকেল অথবা প্লাটিনাম নিয়ে আসছেন। নিকেল এবং প্লাটিনাম শেষে আপনি হাইড্রোজেনের উপস্থিতিতে বিক্রিয়াটুকু দিচ্ছেন 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যদিও অনেকে হচ্ছে 180ও ব্যবহার করতে চাইতে পারে। তাহলে সেখান থেকে আপনি কি প্রস্তুত করতে পারবেন? CH3CH ডাবল বন্ড CH2, একটা অ্যালকিন। এই অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া শেষে আবার কিছু না কিছু আপনি আলাদা করে প্রস্তুত করতে পারতেছেন। ওজনীকরণ আর কোনো কিছু লিখলাম না। তাহলে একটা যৌগ হবে আপনার CH3CHO, আর আরেকটা যৌগ হবে আপনার
CHO, শেষ। সি এবং ডি যথাক্রমে 1 এবং 2 কার্বন বিশিষ্ট কোনো যৌগ, তার মানে সি হচ্ছে আমাদের 1 কার্বন বিশিষ্ট যৌগ, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে কি আমাদের ডি। বিক্রিয়া শেষ করছেন। উদ্দীপকের পি যৌগের অম্লধর্মিতা সমীকরণ সহ ব্যাখ্যা করা। এর মতো ফাউল কোশ্চেন হইতে পারে, উদ্দীপকের পি যে যৌগটা, পি যৌগ কোথায়? এখানে তো কোনো যৌগই নেই, যাত্রী, এটা পি হবে না অন্য কোনো কিছু হবে? পরের কোশ্চেন কি? আচ্ছা, এখানে পি না, অ্যাকচুয়ালি হচ্ছে আসলে আপনাকে বলা উচিত ছিল যে উদ্দীপকের এ যৌগের অম্লধর্মিতা। একে অ্যালকাইন, অ্যালকাইনকে অম্লধর্মী না? অবশ্যই অম্লধর্মী। কেন অম্লধর্মী? কারণ তার সংকরণ কাঠামোতে আপনি যখন আলাদা করে ব্যাখ্যা দিতে পারবেন, তার এই সংকরণ কাঠামো শেষে আপনি আলাদা করে এখানে CH3 সি ট্রিপল বন্ড CH বলার পর সেখানে S চরিত্র পাবেন 50% এবং পি চরিত্র পাবেন কত? 50%। ফলাফলস্বরূপ ইলেকট্রন ডেন্সিটি একদম পুরো কার্বনের সন্নিবেষ্টিত অবস্থায় থাকার কারণে বহিস্থ যে হাইড্রোজেনটা আছে তার উপর তার আকর্ষণ বলের মানটা খুব কম থাকে। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের হিসাবে যখন আপনি তার এক্সাম মানে পরীক্ষাটুকু করবেন, ওই পরীক্ষাটুকু শেষে সে হাইড্রোজেনকে কি করবে? রিপ্লেস করবে। এখন যে যত তাড়াতাড়ি হাইড্রোজেন রিপ্লেস করবে সে তো তখন কি হিসেবে? অ্যাসিডিক ক্যারেক্টার হিসেবে আপনার সামনে আচরণ করবে। এই কারণে আপনি যখন অ্যালকেনের কথা বলেন, সে কখনোই কোনো অ্যাসিডিক হিসেবে আচরণ করে না, এবং তাকে আপনি আলাদা করে নাম দিয়েছিলেন কি? প্যারাফিন। অবশ্যই আপনার মনে আছে। এবং তখন আপনি বলছিলেন কি? আসক্তিহীন, মানে বিক্রিয়া করতে চায় না। কেন? দৃঢ় সিগমা বন্ধনের কারণে। যখন আপনি গেছিলেন অ্যালকিনে, তখন আপনি বলছিলেন কি? এদের নাম হচ্ছে অলেফিনস। কেন? কারণ তারা তেল জাতীয় যৌগ প্রস্তুত করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যখন আপনি বলবেন অ্যালকাইন, আপনি এখন থেকে মুখস্থ করেন, তাদেরকে আপনি উত্তর দিবেন এখন থেকে কি? অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? কারণ তারা হাইড্রোজেন আয়ন দান করতে পারে। ক্লিয়ার? এই যে পুরো ব্যাখ্যা আপনি এখানে টান দিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, উদ্দীপকের সি এবং ডি যৌগের মধ্যে একটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করলেও অপরটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে, যুক্তি সহ বিশ্লেষণ করো। পুরো প্রশ্ন আমার এখানে বোঝা শেষ। আপনার এখানে প্রশ্নের মধ্যে যেই আউটলাইনটুকু সে তৈরি করে দেখাইছে, সেই আউটলাইনটা কি? একটা আপনাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে দেখাবে, আর আরেকটা কি করতেছে? ক্যানিজারো বিক্রিয়া আপনাকে প্রদর্শন করে দেখাবে। এবার আপনি শুধু খুঁজে বের করুন অ্যালডল কারা দেয়, ক্যানিজারো কারা দেয়। ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা অ্যালডলের কাছে চলে যাই। এতক্ষণে মোটামুটি পাগল টাগল হয়ে গেছেন আপনারা সব। সি এবং ডি এর সক্রিয়তার ক্রম। স্যার, সি এবং ডি কি চাইছেন? সক্রিয়তার ক্রম, তাই তো? এখন আপনি বলেন আপনার ভাষ্যমতে কোনটি অধিকতর সক্রিয় হতে পারে বলে আপনি মনে করেন? মানে আপনার কাছে, মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে তো অ্যালডিহাইডের বেলায় আপনি কি সক্রিয়তার মাত্রাটা এখানে রেডি করছেন। তো মিথাইলমূলক কি? কিছুক্ষণ আগে একটা ক্লাস যদি আপনি করে থাকেন, মানে যিনি প্রশ্নটা করছেন, মিথাইলমূলক ইলেকট্রন ত্যাগী, এই টাইপের একটা কথা কিন্তু অলরেডি আমাদের বলা হয়ে গেছে। তাহলে এখানে মিথাইলমূলকের আধিক্য কার বেশি আছে, আর কোথায় মিথাইলমূলকটা নাই, সেই অনুযায়ী হচ্ছে আপনি টোটাল সক্রিয়তার লেভেলটুকু এখানে সাজাবেন। তাহলে অধিকতর সক্রিয় বিবেচনাতে আপনার কি আসবে? নিম্নতর। তারপরে কি আস্তে আস্তে তার সক্রিয়তার মাত্রাটুকু আস্তে আস্তে কখন কি হবে? কমতে থাকবে। এই যে আপনি এখন এখানে ব্যাখ্যা দিচ্ছেন, এবার কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কোনটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। তাহলে এবার যদি আপনি বলেন যে স্যার অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন আপনি এখানে সাজাইলেন, তাই তো? এই অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন যদি আপনি সাজায় থাকেন, এই কনডেনসেশন রিঅ্যাকশন দেওয়ার শর্ত কি বলেন? কে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারে বলে আপনি মনে করেন? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত কি? যাদের বেলায় আলফা হাইড্রোজেন, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কথা। যদি আলফা হাইড্রোজেন থাকে তার মানে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। যদি না দেয় তাহলে কি দিবে? সেই দিবে কি? ক্যানিজারো বিক্রিয়া দিবে। তাহলে আপনি যে যৌগটা পাইছিলেন, একটা যৌগ আপনি পাইছেন CH3, তারপরে পাইছেন কি? CHO, আরেকটা যৌগ আপনি পাইছেন কি? HCHO। এবার আপনি বলেন কোথায় আলফা হাইড্রোজেন আছে, কোথায় আলফা হাইড্রোজেন নাই। সুন্দর করে বিক্রিয়া সহ সাজায় বসে থাকেন, ঝামেলা শেষ। মেকানিজম লাগবে না, শুধু বিক্রিয়া। অতটুকু বিক্রিয়া লিখেন, তারপরে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনটা যখন দিবেন
তারপর আরেকটা বিক্রিয়া আপনি এখানে হাজির করবেন, সেটা হচ্ছে আপনার কি ক্যানিজারো বিক্রিয়া। ব্যাস চলবে, আর কিছু লাগবে না। আশা করতে পারি এতটুকুই আপনাদের জন্য এখানে যথেষ্ট। ক্লাসের শুরুতে যেমন আপনাদেরকে বলছিলাম, এই কোশ্চেন হিসাবে যত বানাবেন বা আপনার বুঝতে যত সুবিধা হবে তত বেশি আপনার জন্য ভালো। এখানে দেখেন একটা C6H5OH একটা যৌগ লেখা, মানে এটা আমি বুঝতেছি, আপনি কেমনে সাজাবেন। আমি যদি আপনারা বলি যে আপনি এটার ব্যাখ্যাটা কেমনে দিতেছেন, ব্যাখ্যা দিবেন কেমনে, একটা পেজ এখানে রেডি করি। ছোটবেলায় যখন হচ্ছে গিয়ে আপনি স্থূল সংকেত আণবিক সংকেতের ম্যাথ করছিলেন, তখন আপনার মনে আছে অবশ্যই আপনার স্যার আপনারে পড়াইছিল C6H6 হচ্ছে বেনজিন, তার পাশাপাশি C2H2 হচ্ছে আপনার অ্যাসিটিলিন বা ইথাইন। তাদের আণবিক সংকেত ভিন্ন কিন্তু স্থূল সংকেত কি একই, তাই তো? তাহলে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের হিসাব যখন আপনি মিলাইতে আসছেন, যখন বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলেন, তখন হয়ে যায় কি সেটা C6H5, মানে কি ফিনাইল মূলক। তাহলে আপনার এখানে কোশ্চেন হচ্ছে কি OH, দিস টাইম এটা নাকি ফেনল, এটার সঙ্গে হচ্ছে জিঙ্কের গুঁড়া আপনি বিক্রিয়া দিচ্ছেন। বিক্রিয়া শেষে আপনি পরবর্তীতে বলতে পারবেন শুষ্ক পাতন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সেখান থেকে কি প্রস্তুত করতে পারছেন, বেনজিন প্রস্তুত করতে পারছেন, শেষ। তাহলে আপনি কাইন্ড অফ বেনজিনের প্রোডাকশন হিসাব নিয়ে আপনি আলোচনা করছেন। ফেনল কিন্তু আপনার সিলেবাসে নাই, কিন্তু ঠিকই আপনাকে ফেনল থেকে একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিছে। আপনি যে বলবেন যে স্যার সিলেবাসের বাইরের থেকে কোশ্চেন দিছে, মাপ নাই, দুঃখিত। এ যৌগে 3টি পাই বন্ধন আছে, প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। এই যৌগে 3টি পাই বন্ধন আছে, প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। এখন প্রয়োজনীয় বিক্রিয়া বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন, আপনি বলেন। প্রয়োজনীয় বিক্রিয়া আপনার কাছে কি মনে হয়, বা আপনার কাছে কোনটা দেখলে মনে হবে যে না এটা আসলে আমাদের প্রয়োজনীয় বিক্রিয়া বলেই আমি মনে করি, বলেন। যখন আপনি প্রয়োজনীয় কথাটুকু এখানে আপনাকে বলা হইতেছে, ঠিক আছে, প্রয়োজনীয় বিক্রিয়ার কথা এখানে আপনাকে বলা হয়েছে, আপনি তৈরি করতেছেন কি বেনজিন। এখানে প্রয়োজনীয় বিক্রিয়াটা কি, আসেন লিখি। প্রয়োজনীয় বিক্রিয়া, বেনজিন 2 টাইপের বিক্রিয়া দেয়, অ্যাডিশনাল অর আমাদের কি সাবস্টিটিউট, 2 বিক্রিয়া সে আমাকে দিতে পারে। তাহলে প্রথমে আপনি যদি একটা সাধারণভাবে বেনজিনের রিয়াকশন এখানে রেডি করেন, তাহলে বেনজিনের হাইড্রোজেন সংযোজন আপনি একটা কথা লিখেন। তাহলে আপনি এখানে লিখতে পারতেছেন C6CH, এখানে আবার দিলেন CH, ইচ্ছা করে এটা লিখলাম যেন আপনাদের বুঝতে একটু হলেও সুবিধা হয়। এটা ব্যাস এতটুকু হলো। আপনি এখানে করলেন কি হাইড্রোজেন নিয়ে আসেন, লিখছেন হাইড্রোজেন, এখানে আপনি নিলেন কি নিকেল, ঠিক আছে। এবং এখানে হাইড্রোজেন কিন্তু একটা না, কি করবেন জানেন, আপনি হাইড্রোজেন নেবেন কয়টা, 3টা। এটা মুছে দিলাম, এটা লিখলাম, প্লাস দিলাম, এখানে দিলাম কত 3। তাহলে এবার আপনি করতে পারবেন কি জানেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি একটা একটা করে হাইড্রোজেন এখানে ইনপুট দিচ্ছেন, প্রতি জায়গায়। ব্যাস কাহিনী কি হয়েছে, এবার আপনাকে ব্যাখ্যা দিই, কালারটা চেঞ্জ করে নিই। যখন এই পাইবন্ধনটা ভাঙতেছে, তার মানে এখানের একটা হাত খালি, এখানেও কি একটা হাত খালি, এটা ভাঙার পরে এটার একটা হাত খালি, এটার একটা হাত খালি। যখন এটা ভাঙবে এটারও একটা হাত খালি, এটার একটা হাত খালি। তখন বিষয়টা দাঁড়াবে এরকম, মুছে দিই। আচ্ছা মুছলে তো আরো ঝামেলা, ঠিক আছে মুছলাম, রিক্স নিয়ে মুছলাম, ব্যাখ্যা একটা দেই। এখানে হচ্ছে আপনার CH, তখন এটা আচ্ছা এভাবেই থাকুক, পরে আপনারাই বলবেন বুঝি নেই। যতগুলো দ্বিবন্ধন আছে সবগুলো দ্বিবন্ধন ভাঙবে, এটা হচ্ছে আপনি লাইন অনুযায়ী মুখস্থ রাখেন। যতগুলো দ্বিবন্ধন আছে সবগুলো দ্বিবন্ধন ভেঙে যাবে, সেই দ্বিবন্ধন ভেঙে যাওয়ার কারণে প্রত্যেকটা কার্বনের একটা একটা করে হাত খালি হচ্ছে। খালি হাতে আপনি একটা একটা করে হাইড্রোজেন সেখানে বসায় দিচ্ছেন, বসায় দেওয়ার কারণে তখন হচ্ছে বলতে পারবেন এই যে এখানে একটা দাগ দিলাম, প্রতিটা কার্বন একটা একটা করে হাত খালি, খালি হাতের জায়গায় এটা বসাই দিচ্ছে, আপনি বানাই দিচ্ছেন কি সাইক্লোহেক্সেন, শেষ। আপনি এতটুকুতে খুশি। কিন্তু আপনার যদি মনে চায় আপনি আরো একটা বিক্রিয়া লিখবেন, আবার বিক্রিয়া লিখেন, CH ডাবল বন্ড, এটা দিচ্ছেন
আবার CH লিখছেন, এখানে ডাবল বন্ড CH দিছেন, এখানে CH আবার CH। পুরোটা শেষ করার পর আপনি এবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দেন। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিয়ে আলটিমেটলি আবার আপনি সেখানে কি করতেছেন, সংযোজন বিক্রিয়া অনুসরণ করতেছেন। পরবর্তীতে সেখান থেকে হচ্ছে কি আপনি কি তৈরি করতে পারবেন, গ্যামাক্সিন C6H6Cl6 একটা যৌগ আপনি আলাদা করে প্রস্তুত করতেছেন। ঠিক আছে, তাহলে এই যে কার্বনের এগুলো সব হাত খালি হচ্ছে। খালি হাতের স্থলে কালার চেঞ্জ প্রত্যেকটার বেলায়, এই যে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে, এখানে এখানে শেষ, সবগুলোর সঙ্গে কি যুক্ত হবে, একটা করে ক্লোরিন যুক্ত হবে। বেনজিন হেক্সাক্লোরাইড একটা যৌগ আপনাকে তৈরি করে দেখাইছি। তো অল ওভারঅল আপনি এখান থেকে যে সিকিউ কোশ্চেনগুলো দেখলেন, কোশ্চেন শেষে এ এবং বি যৌগের ইলেকট্রোফিলিক, মানে ওই একই কথা, আবারও সেই ইলেকট্রোফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আপনি ব্যাখ্যা দেন। এই যে এতগুলা বিক্রিয়া নিয়ে আপনি আজকে আলাপ আলোচনা করলেন, এই বিক্রিয়া শেষে আপনার এতদিনের সাফল্য হচ্ছে একটাই, আপনি ক্লাস এখানে মোটামুটি কিছুটা দেখছেন, পড়ছেন, বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আদৌ কিছু বুঝছেন কিনা, কারণ আপনারা বুঝবেন কি বুঝবেন না খোদা তাআলাই জানে, সেটা নিয়ে তো আমি আপনাদেরকে কিছু বলতেও পারতেছি না, সামনে পাইতেছিও না। আপনারা পরবর্তী ক্লাসের আগে বা আজকের ক্লাস শেষে আপনারা আর কিছু পড়েন বা না পড়েন, কষ্ট করে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন থেকে তেমন কোনো রিয়াকশন আসে না বললেই চলে, খুব রেয়ার কেস। একটা যেটা আসছে সেটা আপনাদেরকে দেখাই দিলাম। তিনটার কম্বিনেশন শেষে আপনি অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা যদি একটু ঠিকমতো পড়েন, ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিকমতো করে তারপর আপনি সেখান থেকে হচ্ছে যাইতে পারতেছেন কোথায়, অ্যালডিহাইড এবং কোথায়, কিটোনে। তার পাশাপাশি অ্যাডজাস্টেবল কন্ডিশনে আপনি রেখে দেন কাকে, অ্যালকোহলকে। মোটামুটি আপনি শিওর থাকেন আপনি এতটুকু অংশের মধ্যে আপনার সিকিউ কোশ্চেন কমন পাবেন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে যে জিনিসটা আলাদা করে দেখানো সেটা হচ্ছে বেনজিন এবং কি, টলুইন। ঠিক আছে, আই থিঙ্ক এতটুকুই আপনার জন্য যথেষ্ট হবে। তো পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সামনে আসবো, সেটা হচ্ছে আবারও সেই অর্গানিক নিয়েই আসবো, তার পাশাপাশি অন্যটা চ্যাপ্টার আমাদের আছে। তো আজকে মোটামুটি অনেকক্ষণই আমার একটু আপনাদের সাথে খ্যাচখ্যাচ করতে হয়েছে যে আপনারা আসলে কি পারেন, কি পড়ছেন না পড়ছেন আমি তো আসলে জানি না। এখন আপনাদের দ্বারা হচ্ছে কিছু একটা যেন আপনারা লিখে দিয়ে আসতে পারেন খাতায়, এই কারণে আপনাদেরকে বলা। যতটুকু পড়ছেন আমি জানি না আপনারা আসলে উপকৃত হয়েছেন কি হন নাই। তো যদি হয়ে থাকেন তাহলে ভালো, না হয়ে থাকলে তো আরও ভালো, কোনো সমস্যা নেই, তাহলে তার খাতায় অ্যান্সার করা লাগবে না। আমাদের পরবর্তী ক্লাসের আলোচনাতে আবারও থাকবে হচ্ছে আমাদের অর্গানিক, এবং ওই অর্গানিকের আরও ডিটেলসের আরও কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা হবে। সঙ্গে অন্য একটা চ্যাপ্টার আপনাদেরকে এখনও বাকি আছে, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন, ওগুলো সম্পর্কিত কিছু টুকটাক আলোচনা হবে। এবং এর বাইরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি মনে হয় যে না আমাদের এইগুলো আলোচনা করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাই দিলেই হবে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আপনাদের সামনে হাজির করব। ঠিক আছে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ক্লাসেরটা শেষে পরবর্তী ক্লাসের জন্য সবাই রেডি থাকুন, আই থিঙ্ক বেটার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।